বন্ধুরা, তোমরা আছো হানা বাড়িতে, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে বিভিন্ন স্বাদের গল্প শুনতে। অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজও চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে, লেখিকা তনিমা সাহার কলমে কাকতালীয়। আজকে গল্প পাঠে সায়ন্তন। বন্ধুরা, তোমরা তো জানো নিশ্চয়ই যে আমরা এখন শুধুমাত্র ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ নই, আমরা এখন স্পটিফাইতেও আছি। তাই স্পটিফাইতে গিয়ে আমাদের চ্যানেলটা ফলো করে এসো, কারণ সেখানে আরও অনেক নানান ধরনের গল্প আসতে চলেছে। তাহলে বন্ধু, দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা তনিমা সাহার কলমে কাকতালীয়। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ঝড়ের দাপটের আভাসটুকু এখনো রাস্তার কোনায় কোনায় লেগে আছে। জায়গায় জায়গায় গর্তে ভরা রাস্তা, বৃষ্টির জল জমে আছে তাতে। হঠাৎ শোঁ করে একটা বাতাস বয়ে গেল, আর ঠিক তখনই শোনা গেল শব্দটা, ভারী কিছু ঘষে ঘষে টেনে নিয়ে যাওয়ার শব্দ। রাস্তাটার ল্যাম্পপোস্টের নিভু নিভু আলোতে দেখা যায় বর্ষাতি পড়া ওই লোকটাকে। থেমে যাওয়া বৃষ্টিটা আবার ঝিরিঝিরি করে পড়তে শুরু করেছে, তবে তার মধ্যেই স্পষ্টভাবে দেখা যায় লোকটা এক হাতে একটা বড় চটের বস্তার মধ্যে টেনে টেনে নিয়ে আসছে ভারী কিছু। লোকটার আরেক হাতে ধরা রয়েছে ধারালো একটা জিনিস, কিন্তু সেটা যে কি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটা বস্তাটাকে টানতে টানতে এক জায়গায় এসে থামল। জায়গাটা বড্ড অন্ধকার। জায়গাটা আসলে একটা জলাভূমি। বৃষ্টির পরে ঝিঝির ডাক শোনা যায়, কিন্তু এই জায়গাটা জলাভূমি হওয়া সত্ত্বেও একটাও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। এক অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করছে। লোকটা বস্তাটা জলাভূমির মাটিতে নামিয়ে রাখে। বস্তাটা নিচে নামিয়ে রাখতেই তা হঠাৎ হেলে দুলে ওঠে। ঠিক এই সময় আকাশের একদিকে প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু কোনো শব্দ হয় না। বিদ্যুতের আলোয় প্রায় গোটা আকাশটাই আলো আলো হয়ে যায়। সেই সুস্পষ্ট আলোয় দেখা যায় চটের বস্তাটা জলা জমিতেই পড়ে আছে, আর মাঝে মাঝেই নড়ে উঠছে। চটের বস্তাটার সারা জায়গা ভেজা চ্যাটচ্যাটে। কিছুক্ষণ আগেই যে লোকটাকে বস্তার পাশে দেখা গিয়েছিল সে এখন নেই। মুহূর্তেই আলো নিভে যেতে দেখা গেল লোকটা সেখানেই দাঁড়িয়ে আছে, হাতে ধরা একটা অদ্ভুত জিনিস। ঠিক তখনই সারা আকাশ কাঁপিয়ে একটা প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হলো, আর সাথে সাথে লোকটা হাতে ধরা জিনিসটা দুহাত দিয়ে চেপে ধরে উঁচু করে সজোরে আঘাত করলো বস্তাটার ওপর। না কোনো চিৎকার ভেসে এলো না তার থেকে, তার পরিবর্তে ভেসে এলো একটা ভারী কিছুর থেতলে যাওয়ার শব্দ। বড় বড় ফোঁটার মতো বৃষ্টি পড়ছে। লোকটা ধীর পায়ে বস্তাটাকে সেখানেই ফেলে রেখে রাস্তার দিকে এগিয়ে যায়। বৃষ্টির প্রবল ধারায় বস্তাটা ভিজে জবজবে হয়ে গেছে। খানিক পরেই বস্তা ভেজার জল ক্ষীণ ধারায় জলাভূমিতে মিশতে থাকে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় বস্তা থেকে বেরোনো ক্ষীণ জলধারাটার রং টকটকে লাল, রক্ত। হ্যাঁ, এটা রক্তধারা। বৃষ্টির জলে বস্তাটা সম্পূর্ণ ভিজে গিয়ে তার থেকে চুইয়ে গড়িয়ে পড়ছে ঘন লোহিত কণিকার ধারা। বউ, ও বউ, তাড়াতাড়ি দুটো খাতি দাও দেখি। আর মোলো যা, এই তো সন্ধ্যেবেলা চা মুড়ি খাইলে, এখন আবার খিদেও পাইয়ে গেল। আমাকে দেশের বাড়িতে এমন সময় বাবা বাজার নিয়ে ঢুকতো, আমরা সবাই বাজারের থলি উপর কইরা দেখতাম বাবা কি মাছ আনছে। বউ, এখন তোমার বাপের বাড়ির গাঁজাখুরি গপ্প শোনার টাইম নাই। তাড়াতাড়ি দুটা খাতি দাও, তারপর ডিউটির লেগা বেরামু। বাপের বাড়ির কথা শুনতে না চাওয়ায় বউটা হয়তো একটু রাগ করে দুটো কথা শোনাতো, কিন্তু তাড়াতাড়ি ডিউটি যেতে হবে শুনে একটু ভোরকে গিয়ে বলল, হ্যাঁ গা,
তোমার ডিউটি তো রাত 10টায়, এখন বাজে 7টা। অত 7টা তুমি কেন যাইবা? বউ, শহরের অবস্থা ভালো না। তুমি তো আর বাইর হও না, কি আর জানবা শহরের কি যা হইতাছে। নতুন কিছু শোনার গন্ধ পেয়ে মহিলাটি স্বামীর কাছে ঘেঁষে বসল। বলল, কি হয়েছে গো? তোমার তো এত চিন্তিত দেখি নাই কোনোদিন। কোনো রকম ভনিতা না করে স্বামীটি বলল, দোকানের মালিকের ফুলা মিনময় স্যার রে গত রাত থেকে খুঁজে পাওয়া যাইতাছে না। আজ দুপুরে পুলিশ বস্তির হেইপারের কচু বনের পাশে ও বস্তার মধ্যে তাইনের লাশ পাইছে। কেউ যেন ভারী কিছু দিয়া পিড়াইয়া মারছে তাইরে, কিন্তু কেডা হে কাজটা করছে তা পুলিশ জানতে পারেনি। যাও যাও, তুমি আর কথা না বাড়ে ভাত বাড়ো, দুটি খেয়ে আগে ভাগে গিয়ে ডিউটিতে বইয়া থাকি। মহিলা আর কোনো কথা না বলে ভাত বাড়তে যায়। ভাত কটা খেয়ে লোকটা বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে এগিয়ে গেলেই আর্ট অ্যান্ড ক্রাফটের দোতলা দোকানটা পড়ে। দোকানের কাছেই বাড়ি বলে ডাকাবুকো রবিকে দোকানের নাইট ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজ অত সাহসী রবিরও ভয়ে পা কাঁপছে। বর্ষাটা যেন হঠাৎই বেশ জোর পেয়েছে। গতকালও ঝেড়ে বৃষ্টি হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বজ্রপাত। দোকানের পথটা যেন আজ আর কিছুতেই শেষ হচ্ছে না। রবি মনে মনে ভাবে, রাস্তাটা কি এতটা লম্বা ছিল, নাকি তাড়াহুড়ায় ভুল রাস্তায় এলাম? দেখো দিনই। কথাটা মনে মনে ভেবে যেই মাত্র রবি পেছন ফিরেছে, ঠিক তখনই একটা যান্ত্রিক শব্দ করতে করতে ল্যাম্পপোস্টের আলোগুলো দপদপ করে উঠল এবং সাথে সাথে ঝুপ করে নিভে গেল। গোটা রাস্তাটা ঘুটঘুটে কালচে অন্ধকারে ভরে ওঠে। রবি সবসময় হাতে একটা টর্চ রাখে। পকেট হাতড়ে টর্চটা পেল, কিন্তু সেটা কিছুতেই জ্বলছে না। ততক্ষণে অনাহুত আতঙ্ক রবির গোটা শরীরটাকে জেঁকে ধরেছে। বুকের ভেতর শ্বাসের ওঠানামা প্রতি মুহূর্তে দ্রুততর হচ্ছে। টর্চটাকে হাতের ওপর বার দুয়েক মারার পর টর্চটা জ্বলে উঠল। টর্চটা জ্বলে ওঠায় রবির মনের ভয়ের মেঘটা ঝাপসা হতে শুরু করে। কিন্তু রবিকে সুখী হতে না দিয়ে টর্চটা আবার 2-3 বার দপদপ করে বন্ধ হয়ে গেল। আর এবার ঠোকাঠুকির পরেও জ্বলল না। রবির শ্বাস যেন বন্ধ হয়ে গেল। ঠিক এমন সময় পশ্চিম আকাশে প্রচণ্ড বিদ্যুতের ঝলক দেখা যায়। আকাশের দিকে চমকে গিয়ে তাকায় রবি। প্রায় সাথে সাথে শোনা যায় মেঘের প্রচণ্ড গর্জন। আবারও চমকে উঠে সামনে তাকাতেই রবির বুকের রক্ত হিম হয়ে যায়। এ কাকে দেখছে সে? একটা মানুষ, ভদ্রসভ্য কাপড় পরা, কিন্তু সারা দেহ থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত গড়িয়ে পড়ছে তার। ঘাটটা একপাশে কাত করা, মাথা মুখ জুড়ে রক্তারক্তি হয়ে আছে। রবি ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কেডা কেডা ওখানে? সেই মুহূর্তে কোনো জবাব পায় না। একটা পা হেঁচড়ে হেঁচড়ে সে রবির দিকে এগিয়ে আসে। রবি দৌড়ে পালাতে যায়, কিন্তু পারে না। দুটো পা যেন জমে গেছে তার। মূর্তিটা আরও এগিয়ে আসে। রবি এবার স্পষ্ট দেখতে পাচ্ছে মূর্তিটাকে। উফ, কি বিভৎস সেই চেহারা! ভয় গলা শুকিয়ে আসে তার। রবি ভালোই বুঝতে পারে যে তার সাথে কি হতে চলেছে। মূর্তিটা তার ভয়ানক রূপ নিয়ে রবির কাছে এসে দাঁড়ায়। অস্ফুটে রবি বলে, মিনময় স্যার। পর মুহূর্তেই মূর্তিটা এক হাত উঁচুতে তুলে ধারালো কিছু দিয়ে রবির মাথা বরাবর একটা জোরে আঘাত করে। একটা আর্তনাদ করে রবির রক্তাক্ত শরীরটা লুটিয়ে পড়ে ফাঁকা রাস্তায়। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে। আরও একবার বিদ্যুতের ঝলক দেখা যায় আকাশে, কিন্তু বিদ্যুতের আলোয় সেখানে রাস্তায় লুটিয়ে পড়া রবির নিথর দেহ ভিন্ন আর কাউকে দেখা যায় না। বৃষ্টির জলে রবির দেহটা ভিজে, তার থেকে বেরিয়ে আসে ক্ষীণ গাঢ় লাল রঙের লোহিত রক্তের ধারা। একটা শুনশান জায়গা, অবশ্য জায়গা না বলে একটা আবাসিক শহর বলাই শ্রেয়। মূল শহর থেকে প্রায় অনেকটাই দূরে। যারা শহরে না থেকেও শহরের আঁচে থাকতে চান
মূলত সেই শ্রেণীর কাস্টমারদের উদ্দেশ্য করেই কনস্ট্রাকশন কোম্পানি এই আবাসনটির প্ল্যান করেছেন। প্রায় 400খানা প্ল্যান্ড কটেজ নিয়ে গড়ে ওঠা স্বাগতম আবাসন। তুলনামূলক একটু পয়সাওয়ালা লোকেরাই এখানে থাকে। তবে আবাসনটাকে দেখে মনে হবে যেন বড় নিষ্প্রাণ, স্পন্দনহীন, কিন্তু আদপে তা নয়, শুধু একটু চুপচাপ। এই যা, স্বাগতম আবাসনের একেবারে উত্তর কোণটায় একটা কটেজ আছে, কিন্তু সেই কটেজটায় কেউ থাকে না। এমনকি তার আশেপাশের 2-3টে কটেজেও কেউ থাকে না। কিন্তু কেন সেখানে কেউ থাকে না, সেই প্রশ্নের উত্তর খোঁজার সময় বা ইচ্ছে এই আবাসনের কারণ নেই। সবাই যেন ছুটছে ঘড়ির কাঁটার সাথে। পাশের বাড়ির খোঁজ তো দূর, অনেকে তো নিজের ঘরের লোকেরই খোঁজ খবর নেয় না। আবর্জনা পরিষ্কার করা এবং হাঁটা চলার গলিপথটা ঝাঁট দেওয়ার কাজের মহিলা শান্তিকে কিন্তু আবাসনের এই পার থেকে ওই পার সব জায়গাতেই পরিষ্কার করতে হয়। কাজে কোনো আলস্য তার নেই। কিন্তু কটেজ নম্বর 13তে কি যে আছে কে জানে। কটেজটা এই গলির একদম শেষ কটেজ, জায়গাও একদম ফাঁকা। এদিকে কাজ করতে আসলেই কেন জানি শান্তির হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরটা হঠাৎই ভারী হতে থাকে, ঠান্ডা হয়ে যায় হাত পা, গলার কাছটা শুকিয়ে ওঠে। এই গোটা আবাসনটায় এত নিস্তব্ধতা নেই যতটা এই একটা কোণে আছে। কোনো রকমে দম বন্ধ করে কাজটা শেষ করেই সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে শান্তি। কিন্তু যতবারই কাজ শেষ করে সেখান থেকে চলে আসে, তখন একটা শব্দ শান্তির কানে আসে। প্রতিবারই এক আওয়াজ, যেন কেউ কোনো বদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ধাক্কা দিচ্ছে। প্রতিবার এই এক আওয়াজ তার কানে আসে। শান্তি খুব একটা ঈশ্বর ভক্ত নয়, কিন্তু যতবারই এই 13 নম্বর কটেজের সামনে আসে, প্রতিবার অন্তত 17 কোটি বার ইষ্ট নাম জপ করেছে। কাজটা ছেড়ে দেবে ভেবেও ছাড়তে পারে না। ওর মতো মাইনেই আশপাশের কোনো আবাসনের কাজের মহিলা পায় না। অবশ্য তার মতো গতরেখাটা মহিলা এবার দুটো কোথায়। আজও ইষ্টনাম স্মরণ করতে করতে কাজ করছে শান্তি। তারপর হঠাৎ ওপরের দিকে তাকিয়ে, সিসিটিভি ক্যামেরাটার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে মুখটা নামিয়ে বলে, নেহাত ক্যামেরাটা লাগান হইছে, নইলে এই শান্তিকে 1000 মন টাকা দিলেও এই ধারে পরানটা হাতে লইয়া কাজটা করাইতে পাইতো না। কাজ শেষ করে ফিরে যাওয়ার সময় আবার সেই একই ঠক ঠক শব্দটা শুনতে পায়। শান্তির মাথাটা আজ এমনিতেই একটু গরম ছিল। আজ আবার কাজে এসে সকাল সকালই ম্যানেজারের মুখে ঝামটা খেতে হয়েছে। সব রাগ জমা হয়ে শান্তির চিৎকার বেরিয়ে আসে, এই কে রে, সব সময় এমন আওয়াজ করস? ঠিক তখনই হাওয়ায় ভাসতে ভাসতে একটা খ্যাস খ্যাসে পুরুষ কণ্ঠে কেউ বলে, আমি 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 বার কর আমাকে এখান থেকে বার কর। রে বাবা রে! শান্তি প্রচণ্ড ভয় পেয়ে উল্টো দিকে ছুটতে শুরু করে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই কে যেন অসামান্য জোরে শান্তিকে পেছন দিকে টানতে শুরু করে। শান্তি তখনও চিৎকার করতে করতে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হায়, এই জায়গাটা একদম আলাদা হওয়ায় শান্তির চিৎকার কারোর কানে যায়নি। দেখতে দেখতে চোখের নিমেষে শান্তি ওই ফাঁকা গলিটা থেকে গায়েব হয়ে গেল, যেন সেখানে কোনো অদৃশ্য দেওয়াল ছিল এবং শান্তি ওই দেওয়াল ভেদ করে তার ভেতরে কোথাও তলিয়ে গেছে। বিকেল হলে ম্যানেজার ইন্দ্রনীল সাহু রেজিস্টার নিয়ে আসে। হঠাৎ একটা জায়গা দেখে তার চোখ কুঁচকে যায়। ইন্দ্রনীল চিৎকার করে ডাকেন, অভয়, এদিকে এসো। এটা কি? অভয় ইন্দ্রনীলের 5 মাস খাটার লোক। অভয় এসে বলে, হ্যাঁ স্যার, বলুন। রেজিস্টারটা অভয়কে দেখিয়ে ইন্দ্রনীল বলেন, শান্তি আজকেও যাওয়ার সময় সাইন করে যায়নি। এই নিয়ে পরপর 3 দিন হলো। এরপর যদি একদিন আর এরকম হয়েছে, শান্তির মাইনে তো কাটবই, তার সাথে সাথে তোমারও মাইনে কাটবো। তারপর রেজিস্টারটা বেশ জোরে বন্ধ করে গজগজ করতে করতে বলেন, মাথায় থাকে যেন, সব কটা যেন নেশা করে কাজ করে। দুপুরে দুটো মুখে দেওয়ার শান্তি নেই। যখনই আমি খেতে যাব তখনই গন্ডগোল বাঁধাবে। কথাগুলো বলতে বলতে বিকেলের সিসিটিভি ফুটেজটা দেখতে দেখতে বেশ জোরেই বলে ওঠেন ইন্দ্রনীল, এই দেখো, মহারানী ব্যাগ ঝুলিয়ে চললেন। আর সাইন করার কথাটা কি আমি মনে করিয়ে দেব নাকি? আসুক আগামীকাল, দেখাবো মজা।
কিছুক্ষণ গজগজ করতে করতে আবার নিজের কাজে মন দিলেন পঞ্চাশোর্ধ্ব ম্যানেজার ইন্দ্রনীল সাহু। ধেত্তেরি, ভালো লাগে না ছাতা। এই প্রতিদিন ইঁদুরের মতো করে ব্যাগ থেকে ঘর থেকে জিনিসপত্র চুরি করাটা কোন দিকের ভদ্রতা? রোজ রোজ এই একই জিনিস হচ্ছে। এবার যদি কেউ এমন করে আমি কিন্তু পুলিশ ডাকবো। সৌহার্দ্য এক নিঃশ্বাসে কথাগুলো বলে দরজায় তালা লাগিয়ে জোরে জোরে পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে নামতে নামতে সৌহার্দ্য ভাবে, রোজ রোজ এই এক কাণ্ড হচ্ছে, এবার এর একটা বিহিত করতেই হবে। সৌহার্দ্য সেনগুপ্তের বাড়ি আগরতলার বনমালীপুরে। ছোট থেকে অভাব অভিযোগে বড় হওয়া সৌহার্দ্যর অনেক স্বপ্ন। সৌহার্দ্য চায় চোখ ভরা এই সব স্বপ্নগুলো সফল করতে, কিন্তু সে জানে এই সাংসারিক অবস্থায় তার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাই তাকে এখান থেকে বেরোতে হবে। সৌহার্দ্য তাই মন দিয়ে পড়াশোনা করতে থাকে, কিন্তু এখানেও ভাগ্য ততটা প্রসন্ন নয়। যা হোক করে ক্লাস 12টা শেষ করে সে এলো শিলিগুড়ি সুরেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে। সেখান থেকে পাশ করে কলকাতায় একটা বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পায়। সৌহার্দ্য মনে মনে ভাবে, আমার সমস্ত স্বপ্ন পূরণের লক্ষ্যের প্রথম পদক্ষেপ। বাড়ির সাথে টানটা বরাবরই একটু ক্ষীণ সৌহার্দ্যের। 5 ভাই বোনের মধ্যে আলাদাভাবে নজর দেওয়া তার বাবা মায়ের পক্ষেও সম্ভব ছিল না। স্কুলের খরচটা বাবা সামলে নিয়েছিলেন। কলেজে ভর্তির টাকাটুকু বাবা জোগাড় করতে পারলেও বাদবাকি খরচ সৌহার্দ্য নিজেই জোগাড় করেছিল, কতকটা টিউশনি করে, কতকটা পার্ট টাইম কাজ করে। সৌহার্দ্য অবশ্য এটা আশাও করতো না যে বাবা তার পড়ার সমস্তটা খরচ সামলাতে পারবেন। তবে চাকরি পাওয়ার খবরটা বাড়িতে জানিয়েছিল সে। সৌহার্দ্য চাকরি পেলেও মাইনেটা খুবই সামান্য ছিল, তাই শহরে থাকার জন্য একটা ওয়ার্কিং ম্যান মেস বাড়ি খোঁজ করে উঠে এলো সৌহার্দ্য। কিন্তু এখানে আসার পরেই শুরু হলো এক আজব অশান্তি। কি হলো, আবার কি খুঁজে পাচ্ছ না? রুমমেট ক্রিঞ্জলের প্রশ্নে তার দিকে তাকায় সৌহার্দ্য। ক্রিঞ্জল নিচেই ছিল, বাসের জন্য অপেক্ষা করছিল সে। সৌহার্দ্য প্রচণ্ড বিরক্তিতে বলে, কি আবার? পার্স থেকে 50 টাকা আর আমার সাদা রুমালটা হাওয়া হয়ে গেছে। এই কালকেই রুমালটা কিনে এনেছিলাম। এত চোর কেন এখানে? চোর নয় সৌহার্দ্য, অভাব। বড় শহরে যখন আমাদের মতন ছেলেরা আসে তখন বড়ই দিশেহারা হয়ে পড়ে, ভুলভাল কাজ করে আর হাতের চাকরিটা চলে যায়। তখন আমাদের মতনই সবাই অভাবে মরে। অভাব থাকতে থাকতেই মনে চোর আসে। তাই যখন তারই মতন অন্য কাউকে সাফল্য পেতে দেখে তখন হিংসে হয়, চেষ্টা করে ওই ছেলেটিও যেন তারই মতন পুড়ে মরে। ক্রিঞ্জল একটা সরকারি স্কুলে পড়ায়, সামান্যই মাইনে, তবে WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে। খানিকটা দার্শনিক ধরনের মানুষ, কিন্তু এখন অফিস পৌঁছনোর তাড়নায় এই দার্শনিক কথার কচকচি অসহ্য লাগছিল সৌহার্দ্যর। ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার সময় ক্রিঞ্জল জোর করে 50 টাকা সৌহার্দ্যর পকেটে গুঁজে দিয়ে বলে, সাবধানে যেও। এই একটা মানুষের জন্য মেসের বিরক্তিকর পরিস্থিতি সত্ত্বেও মেসে থাকতে ইচ্ছে করে, কিন্তু এখন আর নেওয়া যাচ্ছে না। সারাদিন ফিল্ডে খেটে খুঁটে এসে রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। সৌহার্দ্য এই মেসটায় বিগত 4 মাস ধরে আছে। প্রথম দিকে বিশেষ অসুবিধা হতো না, কিন্তু যত দিন যাচ্ছে ততই মেসের আসল চেহারাটা স্পষ্ট হচ্ছে। এখানে আসার প্রায় মাসখানেক পর থেকে শুরু হয়েছে একটার পর একটা সমস্যা। আজ ইঁদুর, কাল জল নেই, পরশু ইলেকট্রিসিটি নেই। সব সামলানো গেলেও এরপর অন্য সমস্যা শুরু হয়। সৌহার্দ্য লক্ষ্য করে কেউ যেন তার জিনিসপত্রে হাত দিচ্ছে। কখনো সাবান, কখনো চিরুনি, কখনো বেল্ট, একটার পর একটা লেগেই আছে। ভাবতেই বাসটা এসে সৌহার্দ্যর কনস্ট্রাকশন কোম্পানির মেন অফিসের সামনে থামে। বাস থেকে নেমে ডাবল লেন রাস্তাটা পেরিয়ে অফিসে ঢোকে সৌহার্দ্য। অফিসে ঢুকতেই প্রজেক্ট ম্যানেজার ঈশান বলে, সৌহার্দ্য, হাউ আর ইউ? আজ হঠাৎ অফিসে? স্যার, ওই রাজারহাটের প্রজেক্টের ফাইল জমা করতে এলাম, আর স্যারও ডেকেছেন। স্যার কেন ডেকেছেন সে ব্যাপারে কিছু বলতে পারবেন? কি জানি, দেখো কি কারণে ডেকেছে। সৌহার্দ্যর মুখটা শুকিয়ে যায়। দুরু দুরু বুকে সে কনফারেন্স রুমের দিকে এগোয়। মনে মনে ভাবতে থাকে এই প্রজেক্ট চলাকালীন সে কোনো ভুল করেছে নাকি।
কোনো কারণে যদি এখন সৌহার্দের এই চাকরিটা চলে যায় তবে সে কি করবে, এই সব ভাবতে ভাবতে কনফারেন্স রুমের দরজাটা ঠেলে সৌহার্দ্য ভেতরে ঢোকার মুখে দেখে ভেতরে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বসেছিলেন। সৌহার্দ্য দরজায় দুবার টোকা দিয়ে বলে, স্যার আসবো? ম্যানেজিং ডিরেক্টর নীলাঞ্জন হাসি হাসি মুখে বলে, এসো এসো সৌহার্দ্য। স্যার প্রজেক্টের ফাইলটা। নীলাঞ্জন ফাইলটা হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলে, ভালো, বেশ ভালো। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ গট দ্য নিউজ? কি নিউজ স্যার? নীলাঞ্জন হেসে ওঠেন। তারপর ড্রয়ার খুলে একটা খয়েরি রঙের খাম বের করে সেটা সৌহার্দ্যর হাতে ধরিয়ে দিয়ে নীলাঞ্জন বলেন, কনগ্রাচুলেশনস মিস্টার সৌহার্দ্য সিনিয়র, ইউ আর প্রমোটেড টু। সৌহার্দ্যর বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। নীলাঞ্জনকে অশেষ ধন্যবাদ জানিয়ে কনফারেন্স রুম থেকে বাইরে আসতেই সে দেখে ঈশান হাসি মুখে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য কাছে এগিয়ে আসতেই ঈশান বলে, কি কেমন লাগলো সারপ্রাইজ? স্যার যা ভয় পাইয়ে দিয়েছিলেন না, উফ। ঈশানও হেসে ওঠে। তারপর একটা ফাইল এগিয়ে দিয়ে বলেন, কংগ্রাচুলেশনস, এই নাও নতুন প্রজেক্টের ফাইল। আজ একবার গিয়ে ফিল্ড ইন্সপেকশনটা সেরে এসো। ফিল্ড ইন্সপেকশন করতে গিয়ে সৌহার্দ্য বুঝতে পারে যে তার বর্তমান থাকার জায়গা থেকে সাইটটা অনেকটা দূরে। সাইট থেকে ফেরার সময় সৌহার্দ্য মনে মনে ভাবে, এবার মেসটা ছাড়তে পারবো, উফ। কিন্তু তার আগে তো আরেকটা থাকার জায়গাও পেতে হবে। অফিসের রিপোর্ট জমা দিয়ে সন্ধ্যা নাগাদ মেসে ফিরে আসে সৌহার্দ্য। মেসে ফিরতেই মেজাজটা চটকে যায় তার। আবার সন্ধ্যা গড়াতে না গড়াতেই মাতালদের আড্ডা বসিয়েছে। আজ রুমে না গিয়ে সোজা মেস মালিক সুজয়দার ঘরে ঢোকে সৌহার্দ্য। সুজয়দা অকৃতদার মানুষ, পক্ষাঘাতগ্রস্ত, বড় ভাই এবং বৃদ্ধা মায়ের সাথে ছোট্ট সংসার সুজয়দার। সুজয়দার ঘরের সামনে এসে দরজায় টোকা দিতেই সুজয়দার মা দরজাটা খুলে দাঁড়ালেন। অল্প খোলা দরজাটা দিয়ে ঘরের ভেতরটা কিছুটা দেখা যাচ্ছিল। ঘরটা অন্ধকার। সৌহার্দ্য বেশ অবাক হয়। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, অথচ ঘরদোর এত অন্ধকার কেন? সৌহার্দ্য জিজ্ঞেস করে, মাসিমা, ঘর অন্ধকার করে বসে আছেন যে, শরীরটা কি ভালো নয়? বৃদ্ধা কিছু উত্তর দিলেন না। সৌহার্দ্য বেশ অবাক হয়। সে আবার জিজ্ঞেস করে, সুজয়দা আছে ঘরে? এবারেও বৃদ্ধা মুখে কিছু বললেন না, কিন্তু নিঃশব্দে দুপাশে মাথা নাড়িয়ে বুঝিয়ে দেন যে সুজয়দা ঘরে নেই। সৌহার্দ্য তাই ওপরে উঠে নিজের ঘরে ঢোকে। দেখে কৃঞ্জলও ফিরে এসেছে। সাময়িক সম্ভাষণ বিনিময় করে সৌহার্দ্য ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসতেই রান্নার ঠাকুর 2 কাপ চা দিয়ে যায়। সে কৃঞ্জলের দিকে তাকিয়ে বলে, তুমি জানতে নাকি যে আমি এই সময়ে ফিরবো? কৃঞ্জল হেসে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, না, আমি রান্নার ঠাকুরকে বলে রেখেছিলাম যে তুমি এলে যেন 2 কাপ চা দিয়ে যায়। সৌহার্দ্য চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতেই কৃঞ্জল বলে, আর তো এভাবে তোমার সঙ্গে শান্ত সময় কাটাতে পারবো না। হে, কেন? তুমি কি কোথাও চলে যাচ্ছ? অনেকদিন থেকেই একটা ভালো চাকরির জন্য চেষ্টা করছিলাম। শেষমেশ ঈশ্বরের আশীর্বাদে পেয়েই গেলাম। শিলিগুড়ির একটা বোর্ডিং স্কুলে সাবজেক্ট টিচারের চাকরি। পরশুর পরের দিন জয়েনিং। থাকা খাওয়ার কোনো সমস্যাই নেই। আগামীকাল সকালেই বাড়ি ফিরে যাব। তাই সব টাকা পয়সা মেটানোর জন্যই গিয়েছিলাম। কৃঞ্জলকে মাঝপথে থামিয়ে দিয়ে সৌহার্দ্য বলে ওঠে, হ্যাঁ, আমিও তো গিয়েছিলাম সুজয়দার সাথে কথা বলবো বলে। আসলে আমিও ভাবছি এখানে থাকবো না। অফিস থেকে প্রমোশনের পাশাপাশি নতুন প্রজেক্টের কাজও দিয়েছে। আরে অভিনন্দন অভিনন্দন। কিন্তু জানো তো, সুজয়দার ঘরে গিয়ে তাকে ডাকতে গিয়ে দেখি তিনি নেই। তখন তার মা দরজা খুলে দাঁড়ালেন ঠিকই, কিন্তু কোনো কথা বললেন না। সৌহার্দ্যর কথা শুনে হঠাৎই কৃঞ্জলের মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেল। চায়ের কাপটা নামিয়ে রাখার সময় কৃঞ্জলের মুখের দিকে তাকাতেই সৌহার্দ্য বলে ওঠে, কি হলো? কি হলো তোমার? হঠাৎ করে চোখ মুখের অবস্থা এমন হয়ে গেছে কেন? তুমি নিচে সুজয়দার ঘরে কাকে দেখলে? কেন মাসি? কিন্তু কথাটা সম্পূর্ণ করতে গিয়েও থেমে গেল সৌহার্দ্য। ভয় এবার তার মুখ চোখেও বাসা বেঁধেছে। ঘরের পরিবেশটা মুহূর্তেই যেন ভারী হয়ে ওঠে।
হঠাৎ করেই যেন ঘরটা মাঝরাতের শ্মশানের মতো থমথমে হয়ে যায়। হঠাৎ এই অভিজ্ঞতায় ওদের দুজনের মধ্যে কারোরই মুখে কোনো কথা থাকে না। বেশ অনেকক্ষণ পর ক্রিঞ্জল বলে, আমি আজ একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসি। চাকরির মেলটা পেয়ে হাফবেলা ছুটি নিয়েই ফিরে আসি, কারণ অনেক কিছু গোছগাছ করতে হবে। মেসে ঢোকার মুখেই দেখি যে সুজয়দা কাঁদো কাঁদো মুখে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। জিজ্ঞেস করে জানতে পারলাম যে আজ সকালেই এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন মাসিমা। সেই আত্মীয়ের দোতলা বাড়ি, সেখানে কি করে যেন সিঁড়ি থেকে পা হড়কে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান। সুজয়দা সেই খবর পেতেই দৌড়ে যাচ্ছিলেন, তখনই আমার সঙ্গে দেখা হয়। আচ্ছা, সুজয়দার দাদা কোথায়? সে তো জানি না, বোধহয় বাড়িতেই আছেন। তাহলে কি দাদার দেখাশোনার জন্যই মাসিমার আত্মা? সৌহার্দের মুখে আর কোনো কথা নেই। ওরা রাতের খাবারটা ঘরে আনিয়ে নেয়। আজ বহুদিন পর বাড়িতে কথা বলে সৌহার্দ্য। রান্নার লোককে জিজ্ঞেস করে সৌহার্দ্য জানতে পারে যে রাতে সুজয়দা আজ আর ফিরবে না। রান্নার লোকটাই সুজয়দার দাদাকে খাইয়ে তার কাছে আজ রাতে থাকবে। মনটা বেশ খারাপ হয়ে যায়। ওই রাতে সৌহার্দ্য একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে সে বাসে করে কোথাও যাচ্ছে এবং অদ্ভুতভাবে বাসটায় এক ড্রাইভার ও সে নিজে ছাড়া আর কেউ নেই। কোথায় যে সে যাচ্ছে তা সে জানে না। রাস্তাটাও ঠিক চেনা মনে হলো না। সময়টা দিনের বেলা, তবে আশপাশটা কেমন একটা হিমহিমে শূন্যতায় ভরা। আশ্চর্যজনকভাবে রাস্তায় একটাও লোক নেই। পুরো রাস্তাটা খাঁ খাঁ করছে। একটা অদ্ভুত অস্বস্তি করছে সৌহার্দ্যর মনে, কিন্তু কেন জানে না সে বাসটা থেকে নেমেও যেতে পারছে না। কি যেন একটা অচেনা আকর্ষণের টানে বাসের সিটটায় সে বসে আছে। বেশ খানিকক্ষণ যাওয়ার পর বাসটা একটা স্টপেজে থামে। সৌহার্দ্যকে অবাক করে হঠাৎই হুড়হুড় করে বাসে কিছু লোক ওঠে। সৌহার্দ্য মনে মনে বলে, হঠাৎ করে এত লোক কোত্থেকে এলো? কেন জানি বাসে হঠাৎ এত লোকের আগমন সৌহার্দ্যের ঠিক ভালো লাগলো না। কি যেন একটা ছোক ছোক করতে লাগলো তার মনে। কথাগুলো ভাবতে ভাবতে জানালা দিয়ে বাইরে তাকাতেই চূড়ান্ত চমকে ওঠে সে। এ কি, বাইরে কখন রাত হয়ে গেল? একটা অজানা ভয়ের শীতল স্রোত সর্পিল গতিতে ধীরে ধীরে হিম স্পর্শ দিতে দিতে সৌহার্দ্যের ঘাড় হয়ে পিঠ বেয়ে নেমে গেল। সৌহার্দ্য ক্রমাগত নিজেকে বোঝাতে থাকে যে সব কিছু স্বাভাবিক, সব ঠিকই আছে, কিন্তু অস্বস্তিটা যেন প্রতিটা বয়ে যাওয়া ক্ষণের সাথে বাড়তে থাকে। হঠাৎ সৌহার্দ্যর মনের সমস্ত আশঙ্কাকে সত্যি করে দিয়ে বাসটা চলতে চলতে ব্রেক কষে থেমে যায়। বাসের ভেতরটাও ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু পরেই বাসের ভেতর একটা আবছা নীল আলো জ্বলে ওঠে। সেই আবছা আলোয় সৌহার্দ্য দেখতে পায় যে বাসের প্রতিটা যাত্রী, এমনকি ড্রাইভারও শুধু তার দিকেই তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে বাসের প্রত্যেকের চেহারায় পরিবর্তন আসে। প্রত্যেকের মুখ দেখতে একই রকম, একই চেহারা, কিন্তু চেহারাটা যেন সৌহার্দ্যর খুব চেনা। অথচ কার চেহারা এটা সে কিছুতেই মনে করতে পারে না। সৌহার্দ্য এবার প্রচণ্ড ভয় পায়। সৌহার্দ্য দেখে বাসের লোকগুলো অদ্ভুত একটা চাপা গর্জন করতে করতে ধীরে ধীরে ভারী পা ফেলে ফেলে তার দিকে এগিয়ে আসছে। সৌহার্দ্য বুঝতে পারে এই লোকগুলোর আসল উদ্দেশ্যটা কি। আতঙ্কের নীল কুয়াশাটা সৌহার্দ্যর চারপাশে আবর্তিত হতে থাকে। তার বুকের কাছটা জমে ওঠে চাপ চাপ ভয়। লোকগুলো এখন আরো কাছে চলে এসেছে। প্রচণ্ড আতঙ্কে দিশেহারা হয়ে সৌহার্দ্য একটা আর্তনাদ করে ওঠে। না 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 না। সৌহার্দ্য, সৌহার্দ্য, এই সৌহার্দ্য, এই কি হয়েছে তোমার? সৌহার্দ্য! ক্রিঞ্জল এক নাগারে সৌহার্দ্যকে কাঁধে ঠেলা দিতে দিতে ডাকতে থাকে। ক্রিঞ্জলের ডাকে থতমত খেয়ে সৌহার্দ্য বিছানায় উঠে বসে। পরনের গেঞ্জিটা ঘামে ভিজে গেছে, সারা মুখে জবজবে ঘাম। চোখ দুটো গোল গোল করে চারিদিকে ভয় ভয় তাকায় সৌহার্দ্য। ঘরে আলো জ্বলছে। ক্রিঞ্জল পাশে বসে উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য কেমন একটা ফ্যালফ্যালে দৃষ্টিতে ক্রিঞ্জলের দিকে তাকায়। ক্রিঞ্জল এবার জলের বোতলটা এগিয়ে দিয়ে শঙ্কিত স্বরে বলে, কি কি হয়েছিল তোমার?
এমন চিৎকার করে উঠলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে বুঝি? সৌহার্দ্য কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সৌহার্দ্যর হাত থেকে জলের বোতলটা নিয়ে মেঝেতে রাখতে রাখতে কৃঞ্জল বলে, আলোটা জ্বালা থাক, তুমি ঘুমিয়ে পড়ো, রাত এখন অনেকটাই বাকি। কৃঞ্জল গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সৌহার্দ্য বার কয়েক গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারপর সেও শুয়ে পড়ে। আর ঠিক তখনই তার চোখে পড়ে দেওয়ালে আটকানো ঘড়িটায় দেখানোর সময়টায়। সেখানে তখন বাজে ঠিক রাত 3:30। সময়টা দেখে সৌহার্দ্য মনে মনে ভাবে, 3:30? এই সময়টা তো ভালো না। তবে কি আমি যা দেখলাম সেটা সত্যি স্বপ্ন ছিল, না না অন্য কিছু? আর কিছু ভাবতে পারে না সে। একটা শিরশিরে ভয় জাপটে ধরে তাকে। আতঙ্কের চোটে চোখ দুটো বন্ধ করে নেয় সে। খানিক পর ঘুমে তলিয়ে যায় সৌহার্দ্য। পরের দিন বেশ বেলা করেই ঘুম ভাঙে তার। সৌহার্দ্য ঘুম থেকে উঠে দেখে কৃঞ্জল ইতিমধ্যেই ঘুম থেকে উঠে গেছে। কৃঞ্জল নিজের জিনিসপত্র গোছগাছ করতে করতে সৌহার্দ্যর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, সুপ্রভাত সৌহার্দ্য, এখন সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে গতকাল বিকেলের ওই অভিজ্ঞতাটা হওয়ার জন্যই হয়তো ওরকম একটা বিটকেল মার্কা স্বপ্ন দেখেছিলাম। কথাটা মুখে বললেও তার বুকের ভেতরটা তখনও ঢিপ ঢিপ করছে। সকালের তীব্র সূর্যের আলো খোলা জানলার পর্দা ভেদ করে ঘর আলো করে দিয়েছে। সূর্যের আলোর সাথে সূর্যের উত্তাপটাও বেশ টের পাওয়া যাচ্ছে। কিন্তু তবুও গত রাতের ঘটনার কথা মনে হতে আবারও কেঁপে উঠল সৌহার্দ্য। স্বপ্নটার কথা ভাবতেই তার সমস্ত শরীর শিউরে উঠছিল বারবার। তার শুধু এটাই মনে হয়, স্বপ্ন কি কখনো এতটা বাস্তব হয়? আর যদিও বা সে এমন একটা স্বপ্ন দেখল, কিন্তু কেন দেখল? এর মানে কি? সৌহার্দ্যকে ঘুম থেকে উঠে আনমনা হয়ে ভাবতে দেখে কৃঞ্জল বলল, অত ভেবো না সৌহার্দ্য, শুধু তো একটা স্বপ্নই। হয়তো তোমার কাজের চাপটা বেশি হয়ে গেছে, তাই হয়তো ওরকম কিছু একটা দেখেছো। নাও ফ্রেশ হয়ে নাও, আমি রান্নার লোকটাকে চা দিতে বলি। তোমার তো বা সাইটে যেতে হবে। না, আজ ভাবছি একটু দেরি করে বেরোবো, অফিসে যাব, একটু কাজ আছে। কথাগুলো বলে সৌহার্দ্য উঠে গিয়ে বাথরুমে ঢোকে। কৃঞ্জলকে স্বপ্নটার ব্যাপারে কিছু বলে না সৌহার্দ্য, কী বা বলবে সে। কিন্তু মন থেকে খচখচানিটা কিছুতেই যেন যাচ্ছে না। ঘুরে ফিরে মনের মধ্যে ওই চেহারাটাই উঁকি দিচ্ছে। কে ছিল সে? আগে কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না তার। ব্রাশ করতে করতে হঠাৎ বাথরুমের আয়নাটার দিকে তাকাতেই প্রচণ্ডভাবে চমকে ওঠে সে। মুখ থেকে বেরিয়ে আসে চাপা আর্তনাদ। কে কে? হাত থেকে ব্রাশটা খসে পড়ে। আয়নায় তখন এক প্রতিবিম্ব ভেসে উঠেছে। প্রতিবিম্বটা সৌহার্দ্যের চেনা, ভীষণ চেনা। একেই কাল স্বপ্নে দেখেছি, একেই তো। সালা, হ্যাঁ, রাতে মাল খাই আমরা, আর সকালে নেশা হচ্ছে তোর? কি রে, বলি কি খাস রে? হ্যাঁ, একটু আমাদের সাথে শেয়ার কর না। আমাদেরগুলো তো সকাল হলেই ফুরুত হয়ে যায়, তোরটা বোধহয় বিদেশি মাল নাকি? রথিন খ্যাক খ্যাক করে বলে ওঠে। রথিন কখন জানি পেছনে এসে দাঁড়িয়েছিল। সৌহার্দ্য পেছন ঘুরে তাকাতেই দেখে রথিন তার দিকেই তাকিয়ে ফিচেল ভঙ্গিতে হেসে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে সৌহার্দ্য বলে, কি বলতে চাইছো রথিন? কি বলবো, আমি তো সেটাই বলছি যেটা দেখেছি। কি দেখেছো তুমি? কেন, দেখলুম তো, ব্রাশ করতে করতে হঠাৎ চেঁচিয়ে উঠলে, তারপর ওই নেশাখোরদের মতো আয়নার সামনে গিয়ে কিছু বিড়বিড় করলে। হ্যাঁ, তা কি আছে ওই আয়নায়? হ্যাঁ, ভূত? কথাটা বলে রথিন আয়নার কাছে এসে উঁকি ঝুঁকি করতে থাকে। সৌহার্দ্য ভয়ে ভয়ে আয়নাটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে তো কোনো প্রতিবিম্বই নেই। বাথরুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে দেখে সুজয়দা তাদের ঘরে বসে আছে। ঘরে ঢুকতেই সৌহার্দ্য শুনতে পায় যে কৃঞ্জল সুজয়দাকে মেস ছাড়ার কথা বলছে। সৌহার্দ্য বলে, সব কাজ ঠিক করে হলো সুজয়দা? সুজয়দা শুধু নিঃশব্দে মাথা নাড়ে। এই একদিনেই চোখ মুখের কি অবস্থা হয়েছে সুজয়দার, যেন একটা ঝড় বয়ে গেছে।
একটু বসে সুজয়দা উঠে দাঁড়ায়। ঠিক আছে, আমি এখন আসছি। আর ক্রিঞ্জল ভাই, খুব খুশি হলাম তোমার জন্য। ভালো থেকো। কথাগুলো বলে সুজয়দা বেরিয়ে যেতে উদ্যত হতেই সৌহার্দ্য বলে, সুজয়দা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো সৌহার্দ্য, কি বলবে? সৌহার্দ্য তখন নিজের অসুবিধার কথাটা বলে, আর এটাও বলে যে রোজ রোজ জার্নি করাটাও তার জন্য অসুবিধের, তাই সে অন্যত্র চলে যাবে। কথাটা শুনে সুজয়দার মুখটা হঠাৎই বিষণ্ণ মলিন হয়ে ওঠে। সৌহার্দ্যের খুব খারাপ লাগে তার জন্য, কিন্তু তার নিজেরও কিছু করার নেই। সুজয়দা মাথাটা নামিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে বেরিয়ে গেলে সৌহার্দ্য ক্রিঞ্জলকে বলে, আমাদের চলে যাওয়াটা বোধহয় সুজয়দার ঠিক ভালো লাগেনি। খুব স্বাভাবিক। কেই বা আর চাইবে যে নিজের ইনকামের সোর্সটা কমে যাক? তাছাড়া এই কথাও অনস্বীকার্য যে আমি আর তুমি ছাড়া আর কোনো বোর্ডারই সময় মতন ভাড়া দেয় না। এতবে আমাদের দুজনের প্রায় একসাথে ছাড়াটা সুজয়দা যে ভালো চোখে নেবে না সেটাই তো স্বাভাবিক। ক্রিঞ্জলের কথা শেষ হতে না হতেই রান্নার লোকটা চা দিয়ে গেল। চা খেতে খেতে ওরা দুজন কিছুক্ষণ গল্প করল। ক্রিঞ্জলের সাথে কথা বলতে বলতে সৌহার্দ্যর মনের অস্বস্তিটাও কিছুটা কেটে যায়। ক্রিঞ্জলের দুপুরের দিকে ট্রেন, সে উঠে স্নানে যায়। সৌহার্দ্য কী ভেবে তার অফিসের এজেন্সিকে ফোন করে জানায় যে সে ভাড়া বাড়ি দেখতে চায়, যা তার কাজের জায়গা থেকে কাছে হবে। এজেন্সির লোকটা বলে, হ্যাঁ স্যার, হয়ে যাবে, আপনি চলে আসুন। আমি আজই আপনাকে 2টো জায়গা দেখিয়ে দিচ্ছি। সৌহার্দ্য একটু ভেবে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে বলে। ক্রিঞ্জল আর সৌহার্দ্য একসাথে খেয়ে বেরিয়ে পড়ে নিজ নিজ উদ্দেশ্যে। ক্রিঞ্জলকে বিদায় জানানোর প্রাক মুহূর্তে দুজনেরই চোখের কোণ জোড়ায় জল জমে উঠেছিল। হাজার হোক, এই অচেনা শহরে কিছু মাসের জন্য হলেও এই দুজন ছিল একে অপরের সব থেকে বেশি চেনা। কত স্মৃতি, কত কথা হতো দুজনের মধ্যে। সৌহার্দ্যর বোধ করি এই একজনই ছিল যাকে সে বন্ধু বলে ভাবতে পারত। কিন্তু আজ থেকে এই ভিড় ঠেসা বৃহৎ শহরটায় আবার সে একা হয়ে গেল। হয়তো এরই নাম জীবন। সৌহার্দ্য অফিসে গিয়ে সাইট ইন্সপেকশনের কাগজগুলো জমা দিয়ে এজেন্সির লোকটাকে ফোন করে। হ্যাঁ হ্যালো, কোথায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। এজেন্সির লোকটার বলা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখে লোকটা দাঁড়িয়ে আছে। সেখান থেকে ওরা একটা বাড়ি দেখতে চায়, কিন্তু সেটা সৌহার্দ্যর পছন্দ হয় না। কারণ একে তো বাড়িটা সাইট থেকে অনেক দূরে, আর ভাড়াটাও বেশ বেশি। এজেন্সির লোকটা তখন বলে, ভাববেন না স্যার, এর পরেরটা আরো ভালো। চলুন না, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। কিন্তু এজেন্সির লোকটা যেখানে সৌহার্দ্যকে নিয়ে আসে সেখানে এসে সৌহার্দ্য আঁতকে ওঠে। আরে দাদা, করছো কি? এত বড় আবাসনের ভিতর ফ্ল্যাট ভাড়ায় যে আমার 2 মাসের স্যালারির সমান হবে। আরে স্যার, আপনি তো দেখছি আগেই ভয় পাচ্ছেন। ওই যে ওই কথাটা শোনেননি? হ্যাঁ, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এইটা তেমনই। আবাসন তো কি হয়েছে? আরে এই আবাসনের নাম তো আর এমনি স্বাগতম আবাসন নয়, তাই না? এই আবাসনকে সবাই স্বাগতম জানায়। হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। কথা বলি না হয় দেখুন। যদি পছন্দ না হয় তাহলে অন্যান্য আরো অপশন তো রইলই। চলুন। নিম তেতো মুখে সৌহার্দ্য এজেন্সির লোকটার পিছু পিছু স্বাগতম আবাসনের ভেতর ঢোকে। আবাসনের ফ্ল্যাটগুলো সার ধরে পরপর করে দাঁড়িয়ে আছে। 2টো সারি ফ্ল্যাটের মাঝে আবার পিচ ঢালা যাতায়াতের রাস্তা। তবে আবাসনটায় বেশিরভাগ আবাসিক সামনের দিকের ফ্ল্যাটে থাকে, পেছনের দিকের আবাসিক কম। এজেন্সির লোকটা সৌহার্দ্যকে নিয়ে একদম পেছনের দিকে একটা ফ্ল্যাট দেখাতে যায়। ফ্ল্যাটটা সৌহার্দ্যর খুব পছন্দ হয়, কিন্তু ভাড়ার কথা জিজ্ঞেস করতে চূড়ান্ত চমকে ওঠে সৌহার্দ্য। বিড়বিড়িয়ে বলে, এত কম ভাড়া? আসলে ফ্ল্যাটের মালিক থাকে ভিন রাজ্যে, আর এখানে এসে ফ্ল্যাট দেখাশোনা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই যা হোক একটা ভালো ভাড়াটিয়া তারা খুঁজছিলেন, যে ফ্ল্যাটটা দেখে শুনে রাখবে। তবে কম ভাড়া দিলেও অসুবিধা নেই। সৌহার্দ্য ভাবে সত্যি ওপরওয়ালা বলে একজন আছেন, না হলে এত কম সময় এত কম ভাড়ায় এত সুন্দর গোছানো একটা ফ্ল্যাট পাওয়া সম্ভব ছিল না। সৌহার্দ্য বলে, আমার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে বেশ,
আজ মঙ্গলবার, আজ তো আর হবে না। আমি কালকের দিনটা ছেড়ে পরশু অর্থাৎ বৃহস্পতিবার এখানে শিফট করতে চাই। কোনো অসুবিধা হবে না তো? না না স্যার, কোনো অসুবিধা নেই, আমি সব কাগজপত্র তৈরি করেই রাখবো। সৌহার্দ্য বেরিয়ে গেলে লোকটা এক জায়গায় ফোন করে। স্যার, হ্যাঁ হয়ে গেছে স্যার, হয়ে গেছে। বলছি আমার ভাগটা একটু মনে রাখবেন স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। সৌহার্দ্য আজ খুব খুশি। রাতের খাবারটাও আজ সে বাইরে থেকেই কিনে আনে। মেসে ঢোকার সময় আজ সৌহার্দ্যর ভেতরটা বারবারই কেঁপে উঠছিল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সৌহার্দ্য লক্ষ্য করে যে সিঁড়ির মুখটা আজ যেন একটু বেশি অন্ধকার হয়ে আছে, একটু বেশি থমথমে। শ্বাস বন্ধ করে এক ছুটে ওপরে উঠে আসে সৌহার্দ্য। ওপরে যেন তার আরও কিছু অবাক করার মতো বিষয় অপেক্ষা করছে। ওপরে উঠে আসতেই সৌহার্দ্য দেখে ওপরতলাটা পুরো নিস্তব্ধ। মাতালগুলোর আড্ডারও কোনো শব্দ নেই। কেমন একটা শিরশিরে পরিবেশ হয়ে আছে। সৌহার্দ্য আর যতদিন আছে ততদিনের মধ্যে একদিনেও মেসের এমন চুপচাপ পরিবেশ দেখেনি। কিসের যেন একটা চাপা অস্বস্তি হয় সৌহার্দ্যর। খানিক ত্রস্ত পায়ে হেঁটে এসে নিজের রুমের দরজাটা খুলে তাড়াতাড়ি আলো জ্বালিয়ে দেয়। ওপরতলাতেও আলো জ্বলছিল, তবুও সৌহার্দ্যর কি যেন একটা অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকে যখন সে এসব ভাবছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে উঠল, বাবু, বাবু। হ্যাঁ হ্যাঁ, কে কে? সৌহার্দ্য এরকম একটা কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রচণ্ড চমকে উঠে একটা প্রচণ্ড আর্তনাদ করে ওঠে সৌহার্দ্য। সেই অবস্থায় পেছন ফিরতেই সৌহার্দ্য দেখে রান্নার লোকটা দাঁড়িয়ে আছে। তাকে ওরকমভাবে ভয় পেতে দেখে রান্নার লোকটা অদ্ভুত একটা খ্যানখ্যানে স্বরে থেমে থেমে বলে ওঠে, ভয় পেলেন নাকি বাবু? অবশ্য মরা বাড়ি তো, ভয় পাওয়াটাই স্বাভাবিক। শেষের কথাগুলো সৌহার্দ্যর কাছে বড় অদ্ভুত শোনায়। শরীরটা আবার শিউরে ওঠে তার। রান্নার লোকটা এবার সৌহার্দ্যর একটু কাছে ঘেঁষে কেমন একটা কেটে কেটে বলে, আজ সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে, আপনার খাবারটা কি আমি এনে দেব? সৌহার্দ্য গলাটা একটু ঝেড়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মুখে বলে, না, আমি আজ বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে বাবু। এরপর রান্নার লোকটা চলে যায়। সৌহার্দ্য বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। কি মনে হতে ঘরের আলোটা জ্বালিয়ে সে আজ ঘুমোয়, কিন্তু চোখ বন্ধ করলেই তো আর ঘুম আসে না। পাশের ক্রিনজলের বেডটা ফাঁকা। কিছুক্ষণ ফাঁকা বেডটার দিকে তাকিয়ে থাকতেই অজান্তে বুকটা কেঁপে ওঠে সৌহার্দ্যর। কি একটা অদ্ভুত শূন্যতা, কি যেন অচেনা নীরবতা, একটা চাপা অস্বস্তি ঘরের দেওয়ালগুলো থেকে বারবার গুমড়ে গুমড়ে উঠছে। ঘরে আলোটা জ্বালাই আছে, তবু একটা বিষাক্ত ভয় সৌহার্দ্যর পা বেয়ে কোমর পেরিয়ে বুকের ওপর চেপে বসে। হঠাৎ সৌহার্দ্যর মনে হয় কেউ যেন প্রচণ্ড শক্তিতে তাকে জোর করে চেপে ধরে একটা গর্তের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। গর্তটার চারিদিকে কংক্রিটের দেওয়াল, যেন ঘরের মেঝে খুঁড়ে সেই গর্তের ভেতর সৌহার্দ্যকে কেউ জ্যান্ত পুঁতে দিচ্ছে। হাঁপড়ে ওঠে সৌহার্দ্য, হাত পা চালিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জোর চেষ্টা করে, কিন্তু না, পারছে না। কিছুতেই সেই অপার্থিব শক্তির সাথে লড়াই করতে সৌহার্দ্য পারছে না। শ্বাসটা নিতে নিতে শ্বাসটা আটকে যাচ্ছে। থপাক করে একতলা সিমেন্ট কংক্রিটের গোলা সৌহার্দ্যর মুখের ওপর এসে পড়ে। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে সৌহার্দ্য খাটের ওপর উঠে বসে। আমি স্বপ্ন দেখছিলাম, আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন। কথাটা বলেই সৌহার্দ্য শটান ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন বাজে ঠিক রাত 3:30। বিছানায় বসে থরথর করে কাঁপতে থাকে সৌহার্দ্য। দু হাতে নিজের মাথাটাকে টেনে দুই হাঁটুর খাঁজে ঢুকিয়ে কোকিয়ে এসে বলতে থাকে, কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে আমার সাথে? কেমন কেন? হঠাৎ ছোটবেলার একটা কথা মনে পড়ে যায় সৌহার্দ্যর।
ছোটবেলাতেও এরকম মাঝরাতে ভয়ের স্বপ্ন দেখে ভয় পেয়ে কেঁদে উঠত সে। অনেক তাবিজ কবজ করেও তার পরিবার এই ভয়ের স্বপ্ন দেখাটা বন্ধ করতে পারছিল না। কিন্তু একদিন এক দুপুরে একজন সাধু বাবা ভিক্ষা নিতে তাদের বাড়ি আসেন। তিনি সৌহার্দ্যকে এক ঝলক দেখেই বলে দেন যে এই ছেলেকে সামলে রাখো, সে যে ওই জগৎকে, মরণের পরের জগৎকে দেখতে পায়। মা ঠাম্মা খুব ভয় পেয়ে গিয়েছিল তখন সে কথা বুঝতে পারেনি সৌহার্দ্য। কিছুটা বড় হওয়ার পর কথাটা সে বুঝতে পেরেছিল। ছোটবেলার কথাটা মনে আসতেই আবার ভয়ে গলাটা বুজে এলো তার। বিড়বিড় করে সে বলল, তবে কি ওই জগতের কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইছে? কিন্তু কেন? যদি আবার ঘুমিয়ে পড়ে, আবারও কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সেই ভয়ে সৌহার্দ্য আতঙ্কের চোটে সারা রাত চোখের পাতা এক করতে পারে না। সারা রাত না ঘুমিয়ে পাখিদের কলকাকলি শুনতে শুনতে কখন যেন চোখটা লেগে যায় তার। হঠাৎ মোবাইলে রিংয়ের শব্দে ধরফড়িয়ে ওঠে সে। ফোনটা রিসিভ করে দেখে কল সেন্টার থেকে ফোন করেছে। সাধারণত এই ধরনের ফোন এলে সৌহার্দ্য প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু আজ এই ফোনটাই যেন তাকে বেশ আশ্বস্ত করে। একটু হলেও যেন মনে জোর পায় সে। কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে থেকে উঠে পড়ে সব কাজ সেরে সাইটের জন্য বেরিয়ে যায়। সাইটে গিয়েও কাজে কিছুতেই মন বসাতে পারে না সৌহার্দ্য। কেন জানি বুকের ভেতরটা অকারণে ঢিপ ঢিপ করতে থাকে। কেউ যেন তাকে ভীষণ চমকে চমকে ওঠে। সৌহার্দ্য সৌজন্যমূলক কিছু কথা বলে ওখান থেকে সরে আসে। সাইটে আজ সব মেটেরিয়ালগুলো আসবে, তার হিসেব করতে হবে। কিন্তু গত রাতের ভয়ানক অভিজ্ঞতাটা যেন কিছুতেই যেন সৌহার্দ্যর পিছু ছাড়ছে না। তাই কাজেও ভুল হচ্ছে বারবার। মেস থেকে সাইটে যাওয়ার সময় নিজের জিনিসপত্র সব গুছিয়ে রেখে সৌহার্দ্য সুজয়দাকে বলেছিল যে সে আজকেই মেস ছেড়ে দেবে। কেন জানি আর একটা রাতও ইচ্ছে করছে না এই মেসে তার কাটাতে। তার খালি মনে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। সুজয়দাকে বলেছিল যে বিকেলে এসে নিজের জিনিসপত্র নিয়ে যাবে, কিন্তু কি মনে হতে সে দুপুরেই এসে জিনিসপত্র নিয়ে চলে গেল। গতকাল রাতের অভিজ্ঞতার পর এই মেসে আর একটু সময়ও কাটানোর ইচ্ছে নেই সৌহার্দ্যর। মনে মনে সে ভাবে আজ রাতটা একজন কলিগের বাড়িতেই সে কাটিয়ে দেবে। সেই মতো মেস মালিক সুজয়দার সাথে কথা বলে সব টাকা মিটিয়ে সৌহার্দ্য কাজে বেরিয়ে এসেছিল। ওদিকে কাজের ফাঁকে এজেন্সির লোকটার কাছে গিয়ে নতুন বাড়ি ভাড়াটার বিষয়ক কাগজপত্রে সই সাবুত করে আসে। নতুন ফ্ল্যাটে সৌহার্দ্যর বেশ লাগছে। এখানে একা হলেও ঠিক একাকিত্ব অনুভব হচ্ছে না। মনের সেই অস্বস্তিটাও অনেকটা কেটে গেছে। ফ্ল্যাটটায় 2টো রুম, অ্যাটাচ কিচেন এবং বাথরুম। ছোটোখাটো, ছিমছাম এবং বেশ গোছানো। বলতে গেলে সৌহার্দ্যকে কিছু কিনতেই হয়নি, সব কিছু দিয়ে সাজানো ছিল ফ্ল্যাটটা। ফ্ল্যাটে এসে ফ্ল্যাট ওনারের সাথে কথাও বলে নিয়েছে। ওবেলা ম্যানেজার ইন্দ্রনীল সাহুর সাথেও কথা হলো। মাঝবয়সী লোকটাও ভালো লাগলো তার। ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্ট অভয় একটু চুপচাপ, গম্ভীর স্বভাবের ছেলে। দেখে মনে হয় নিয়মিত শরীরচর্চা করে। সব গুছিয়ে নিয়ে লিভিং রুমের সোফায় বসেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে সৌহার্দ্যর। এতদিনে তার মনে হয় যে নিজের মতো কিছু একটা পেয়েছে। সারাদিন একা হাতে ঘরদোর গুছিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল সে। ভাগ্যিস কিচেন এবং ফ্ল্যাটের প্রয়োজনীয় আসবাবগুলো সব রাখা ছিল, সেগুলোই একটু মোছামুছি করতে ক্লান্ত হয়ে গেল সে। তাই রাতে একটু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আগামীকাল ছুটি নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমে কাদা হয়ে যায় সৌহার্দ্য। ধীরে ধীরে রাত ঢলে পড়ে আরও গভীরতার দিকে। সৌহার্দ্যর ঘুমটা হঠাৎই চটকা দিয়ে ভেঙে যায়। কি যেন একটা অস্বস্তিকর আওয়াজ তার কানে আসে। আওয়াজটা প্রথমে খুব হালকা ছিল, ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। কিছুটা সময় ব্যবধানে আবার সেই একই শব্দ, এবার বেশ জোরে এবং ততোধিক স্পষ্ট। সৌহার্দ্য বেশ চমকে বিছানায় ওঠে। ঘরের আলোটা সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেয় সে। ঘরে আলো জ্বলার প্রায় সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায়। বসার ঘরে আর শোয়ার ঘরে একটা ঘড়ি লাগিয়েছে সৌহার্দ্য। আলো জ্বালিয়ে চোখ কচলাতে কচলাতে ঘড়ির দিকে সময়টা দেখতে যেতেই গলাটা শুকিয়ে যায় তার। ঘড়িতে জল করে সময় দেখাচ্ছে তখন রাত 3:30। অজানা একটা কারণে সৌহার্দ্যর বুকের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। খাটের পাশে একটা ছোট টেবিল আছে, সেখানে জলের বোতলটা সে রেখেছিল। সেটা থেকে জল খেতে গিয়ে দেখে
বোতলটা পুরো খালি। অবাক হয়ে যায় সে। হ্যাঁ, জলের বোতলটা তো ভরে রেখেছিলাম, এটা খালি হয়ে গেল কিভাবে? মাথার উপর ফ্যানটা বনবন করে ঘুরছিল। আজ আবহাওয়াটাও বেশ উষ্ণ, কিন্তু তবুও সৌহার্দের হাত পা ঠান্ডা হয়ে যায়। এদিকে তেষ্টাও পেয়েছে তার। অতএব বিছানা ছেড়ে উঠে খালি বোতলটা হাতে নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে জলটা খাওয়া মাত্র আবার তার কানে আসে। সৌহার্দ প্রচণ্ড চমকে উঠে চিৎকার করে ওঠে। হাতে ধরা জলের বোতলটা থেকে বেশ কিছুটা জল ছলকে নিচে পড়ে যায়। ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে থাকে সে, কিন্তু না, আর কোনো রকম আওয়াজ তার কানে আসে না। মনে মনে নিজেকে বোঝায় সে। ফ্ল্যাটে মানুষ কম থাকলে এমনিতেই তাতে শব্দের প্রতিধ্বনি হয় বেশি, আর তা যদি হয় মাঝরাতে তাহলে তো কথাই নেই। চারিদিকে শ্মশান শূন্যতা। দেওয়াল ঘড়ির একটানা টিকটিক শব্দটাও তখন কানে বাজ পড়ার মতোই মনে হয়। তাড়াতাড়ি জল খেয়ে এসে সৌহার্দ্য ঘুমিয়ে পড়ে। রাতে আলো জ্বালিয়ে রাখার কথাটা সে ভোলে না। পরদিন ঘুম থেকে উঠতে আবার দেরি হয়। আজ আবার সাইটে যেতে হবে। এখান থেকে সাইটের দূরত্ব বেশি নয় বলে বিকেলের মধ্যেই আশা করছে ফিরতে পারবে। ফ্ল্যাট মালিকদের ফ্রিজটা আছে এখানে, আরও কিছু অ্যাপ্লায়েন্সেস আছে। এজেন্সির লোকটা সব কিছু ঠিক করিয়ে চালু করিয়ে রেখেছে। এজেন্সির লোকটাকে সৌহার্দ্য জিজ্ঞেস করেছিল, আচ্ছা, এত সুন্দর একটা ফ্ল্যাট, কি যত্ন করে প্রতিটা জিনিস গোছানো আছে, তাহলে ফ্ল্যাট ওনাররা এখানে না থেকে অন্যত্র কেন থাকে? স্যার, বড় লোকদের বড় বড় কথা, বুঝলেন না? ওদের তো আরো অনেক জায়গাতেই প্রপার্টি আছে। কথাটা সৌহার্দ্যরও মনে ধরেছিল। সাইট থেকে ফিরে আসার সময় এই কথাগুলোই সে মনে মনে ভাবছিল। হঠাৎ মনে হলো যে কিছু ফল সবজি কিনে নিয়ে গেলে কেমন হয়। সঙ্গে একটু ডিম, দুধ, পাউরুটি রাখলে সকালের ব্রেকফাস্টের কথাটাও ভাবতে হবে না। সেই মতো কিছু বাজার করে সৌহার্দ্য নিয়ে এলো। ফ্রিজে সবজিগুলো গোছাতে গিয়ে ভাবলো যে পরদিন একটু মাছ বা মাংস নিয়ে এলেই হবে। কলেজে পড়ার সময় থেকে বাইরে থেকে টুকটাক রান্না বান্নায় হাত কষিয়েছে সৌহার্দ্য। রাতে গরম গরম ডিম আলুর ঝোল আর ভাত বানিয়ে খেয়ে নিল। সৌহার্দ্য দেখে খাওয়ার পর যতটা রান্না আছে তাতে আগামীকালও একবেলার খাবার হয়ে যাবে। সব গুছিয়ে ফ্রিজে রেখে বাড়িতে কথা বলে একটা ম্যাগাজিন নিয়ে বিছানায় বসল। কিছুক্ষণ পর ম্যাগাজিনটা পাশে রেখে সে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার। সাইট থেকে ফিরতে সেদিন খুব দেরি হয়ে যায় সৌহার্দ্যর। আবাসনে ঢোকার মুখে সৌহার্দ্য দেখে একটা 19-20 বছরের মেয়ে দু হাতে ভারী ভারী চারখানা ব্যাগ নিয়ে ঢুকছে। হঠাৎ হাত থেকে একটা ব্যাগ পড়ে যায়। সৌহার্দ্য দৌড়ে এগিয়ে যায় মেয়েটার দিকে। রাস্তায় গড়াতে থাকা জিনিসগুলো সব তুলতে মেয়েটাকে সাহায্য করে। তারপর বলে, চলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। এ মা, না না, আপনি আবার অযথা ব্যতিব্যস্ত হবেন না, আমি ঠিক চলে যেতে পারবো। না না, ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণই নেই। আমার নাম সৌহার্দ্য, আমিও এই আবাসনেই থাকি, নতুন এসেছি। নমস্কার, আমি অন্তিমা। চলুন, যেতে যেতে কথা হোক। অন্তিমা তার মায়ের সাথে থাকে। তার ফ্ল্যাটটা সৌহার্দ্যর ফ্ল্যাটের একটু আগে। অন্তিমা একটা হাসপাতালে রিসেপশনিস্টের কাজ করে। অন্তিমার ফ্ল্যাটে যাওয়ার পর তার মা কিছুতেই চা না খাইয়ে ছাড়লেন না। কথায় কথায় সৌহার্দ্য কোন ফ্ল্যাটে থাকে সেটাও জেনে নিলেন। কিছুক্ষণ গল্প করে সৌহার্দ্য ফিরে আসে। আজ রাতে রান্না করার কিছু প্রয়োজন নেই। ফ্রিজে রাখা খাবারটাই বের করে গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ খুব পরিশ্রম গেছে, আর গরমও ছিল প্রচণ্ড। বিছানায় শুতে না শুতেই সৌহার্দ্যর দু চোখের পাতা এক হয়ে যায়। বেশ অনেকক্ষণ একটানা ঘুমানোর পর হঠাৎই থতমত খেয়ে উঠে বসে সৌহার্দ্য। ঘরে একটা ডিম লাইট জ্বলছে। হঠাৎ কাঁচা ঘুমটা ভেঙে হতচকিত হয়ে সৌহার্দ্য ঠিক বুঝতে পারল না ঠিক কী কারণে তার ঘুমটা ভাঙল। দেওয়াল ঘড়িতে সময় দেখার জন্য চোখ ফেরাতেই সৌহার্দ্যর পেটের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ঘড়িতে তখন বাজে ঠিক 3:30। ঠিক সেই সময় হঠাৎ খাটটা কেঁপে ওঠে। ভয় পেয়ে জড়সড় হয়ে এক কোণে বসে পড়ে সৌহার্দ্য। ভূমিকম্প হচ্ছে নাকি? মনে মনে ভাবে সে। তার ভাবনাটাকে সত্যি করে খাটটা আবার কেঁপে ওঠে, এবার একটু জোরেই।
কিন্তু খাট ছাড়া আর অন্য কিছু নড়ছে না। কি মনে হতে সৌহার্দ্য লাফ দিয়ে বিছানা থেকে নেমে আসে, আর ঠিক তখনই ঘরের ভেতর কোনো একটা জায়গা থেকে প্রবল জোরে শব্দটা ভেসে আসে। কেউ যেন কোনো বন্ধ জায়গা থেকে বেরোনোর জন্য ধাক্কা দিচ্ছে। শব্দটা গোটা ফ্ল্যাটটার সব জায়গা থেকে আসতে থাকে, যেন ফ্ল্যাটের সব কটা দেওয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছে। সৌহার্দ্য এরকম অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কথাটা বারবার আবর্তের মতো গোটা ঘরটা থেকে প্রতিধ্বনিত হতে থাকে, যেন অদৃশ্য কেউ হাওয়ায় ভেসে ভেসে সৌহার্দ্যর চারিদিকে ঘুরতে ঘুরতে বলছে। ঠিক তখনই মেঝে থেকে প্রচণ্ড জোরে ঠক ঠক আওয়াজটা আসে, আর তার সাথে ভেসে আসে একটা চাপা জান্তব গর্জন, যেন কোনো জীবকে মেঝেতে পুঁতে রাখা হয়েছে, আর সেই জীবটা নিজের সর্বশক্তি দিয়ে মেঝে ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সৌহার্দ্য আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! একটা জমাট পাকা বরফের মতো ঠায় ওখানেই দাঁড়িয়ে থেকে ক্রমাগত চিৎকার করতে থাকে সে। কিন্তু অত রাতে সৌহার্দ্যর চিৎকার শুনে আবাসনের কেউ তার সাহায্যের জন্য ছুটে আসে না, কারণ বাস্তবে তার চিৎকার ফ্ল্যাটের বাইরেই যায়নি, কিন্তু ফ্ল্যাটের ভেতরের তাণ্ডব বাড়তেই থাকে। একটা সময় আর মানসিক চাপ সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে সেখানেই লুটিয়ে পড়ে সে। পরদিন রবিবার। কলিং বেল বাজানোর শব্দে ঘুম ভাঙে সৌহার্দ্যর। চোখ খুলে আড়মোড়া ভাঙতেই অসম্ভব চমকে ওঠে সে। সে যে বিছানায় শুয়ে আছে, কিন্তু বিছানায় সে কখন এলো? গতরাতে যে ঠিক ঘরের ঠিক মাঝখানটাতে যে সে অজ্ঞান হয়েছিল, তবে কিন্তু এখন ভাবার সময় নেই। আবার কলিং বেলের আওয়াজটা হচ্ছে। হাতের আঙুলগুলোকে চিরুনির মতো করে মাথার চুলটাকে ঠিক করতে করতে দরজাটা খুলে দরজায় একজন হিন্দুস্তানি মাঝবয়সী মহিলাকে হাতে ঝাড়ু আর বালতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সৌহার্দ্যকে দেখতেই হিন্দি মেশানো বাংলায় সে বলে ওঠে, আমার নাম দুলারি আছে, আবর্জনা কুড়া আছে তো দিয়ে দেন। আমি বাথরুমে পরিষ্কার করি, দরকার লাগলে বলবেন। লেনটাতে আপনি আসছেন ভালো হলো, আর কাজ করতে ভয় লাগবে না। সৌহার্দ্য বোঝে যে মহিলাটি সম্ভবত আবাসনের সব কিছু পরিষ্কার করে। ঘরের আবর্জনাগুলো মহিলাটিকে দিয়ে দেয় সৌহার্দ্য। দুলারি আশপাশটা ঝাড় দিতে দিতে বলে, আমি এই দিকটা হরেক দিন আসি না, বড্ড শুনশান, যেন ভিড়া না। আপনি যে আসছেন সেইটা জানতাম না, এবার সে হরেক দিন এসে কুড়া নিয়ে যাব। সৌহার্দ্য ভাবে সবাই নিজের নিজের রোজগারের জন্য কতটা পরিশ্রম করছে। এই দুলারি নিজের জায়গা, নিজের লোকজন ছেড়ে এই রাজ্যে পড়ে আছে দুটো উপার্জনের আশায়। সে নিজেও তো বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে এত দূরে পড়ে আছে। কথাগুলো ভাবতে ভাবতে ঘরের ভেতর ঢুকতেই গত রাতের ঘটনাটা মনে পড়ে। দিনের ঝকঝকে আলোতে গোটা ফ্ল্যাট ঝলমল করছে। এখন তো সেখানে ভয় পাওয়ার মতো কোনো কিছুই দেখতে পাচ্ছে না সে। তাহলে কি গত রাতের ঘটনাটাও কোনো স্বপ্ন ছিল? সেদিনের মেসের ঘটনাটার মতো এটাও কোনো মানসিক কল্পনা হবে হয়তো। নইলে মেঝেতে লুটিয়ে পড়ার পর সকালে বিছানায় তার ঘুম কিভাবে ভাঙে? সব কিছু ভালো করে ভেবে সৌহার্দ্য সিদ্ধান্ত নেয় যে গত রাতের ঘটনাটা নিছকই একটা স্বপ্ন। ঠিক তখনই সৌহার্দ্যর অলক্ষ্যে লিভিং রুমের আয়নায় একটা প্রতিবিম্ব ফুটে উঠেই আবার ক্ষণিকের মধ্যে মিলিয়ে যায়। বেলা একটু বাড়লে সৌহার্দ্য ব্রেকফাস্ট সেরে সামনের বাজারে যায়। এক রকমের মাছ, খানিকটা চিকেন এবং কিছু আনাজপাতি কিনে ফেরার পথে অন্তিমার সাথে আবার তার দেখা হয়। অন্তিমা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলে, গুড মর্নিং সৌহার্দ্য। আরে গুড মর্নিং, কোথায় চললেন? এই মেডিসিন স্টোরে। মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো আনতে। আপনার চোখ মুখের এই অবস্থা কেন? রাতে ঘুম হয়নি বুঝি, নাকি শরীর খারাপ? না না, হয়েছে ওই ওয়ার্ক প্রেশারের জন্য। সেদিন আর কথা এগোয় না, কিন্তু সৌহার্দ্য মনে মনে ভাবে বিষয়টা নিয়ে একবার ম্যানেজারকে বলতে হবে। এভাবে যদি প্রতি রাতে শব্দ হতে থাকে তাহলে তো মুশকিল। রবিবার অনেক কাজ। সৌহার্দ্য কাজের লোক রাখেনি, তাই প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর সে জামা কাপড় কাচতে বসে। প্রায় ঘন্টাখানেক পর যখন সে রান্নাঘরে ঢোকে
ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। সৌহার্দ্য খুব বিরক্ত হয়। এখন কাজের সময় আবার কে এলো? দরজা খোলার সময় আর চোখে ঘড়িটার দিকে চোখ যেতেই সে দেখে তখন দুপুর 12:30 বাজছে। দরজা খুলতেই একটা হিমশীতল বাতাসের ঝাপটা এসে পড়ে সৌহার্দ্যর চোখে মুখে। কিছুক্ষণের জন্য হলেও সৌহার্দ্যর সারা শরীর কেঁপে ওঠে। সেটা রেশ কাটতেই সে দেখে যে সামনে একটা 26-27 বছরের ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য একটু অবাক স্বরে বলে, কিছু বলবেন? হ্যাঁ, বলুন। সরি। সরি? কিন্তু কিসের জন্য? রাতে ওই বিটকেল মার্কা আওয়াজটা আমি করি। প্লিজ ম্যানেজারকে অভিযোগ করবেন না। সৌহার্দ্য এবার বেশ চমকে ওঠে। ছেলেটা কি করে জানলো যে সে ম্যানেজারকে অভিযোগ করতে যেত? কিন্তু মুখে বলে, আপনি কোন দিকটা থাকেন? আমি থাকি এই দিকেই। আমি একজন স্কাল্পচার আর্টিস্ট। সারাদিন তো কাজে কর্মে কেটে যায়, তাই রাতের বেলাটাই একটু নিরিবিলিতে কাজ করতে বসি। তখন ওই আওয়াজগুলো আসে আর কি। আমি জানি হয়তো রাতে বিরেতে ওরকম আওয়াজে আপনার অসুবিধা হয়, তাই নিজে থেকেই সরি বলতে এলাম। এখন তাহলে আসছি। সৌহার্দ্য বিরক্তির মুখ নিয়ে ঘরে ঢোকে। মনে মনে বলে, আজও লোকজন সব রাতবেলা করে বিদকুটে সব আওয়াজ করবে আর লোকজনকে জ্বালাবে, আবার আবদার শোনো, অভিযোগ করবেন না প্লিজ। যত সব। কথাগুলো বিড়বিড় করার সময় সৌহার্দ্যর দেওয়াল ঘড়িটার দিকে নজর দেয়। ঘড়িটায় তখনও 12:30 বেজে আছে। সময়টা দেখে অবাক হয়ে সে বলে, আশ্চর্য, এখনো 12:30 বাজে। ভালো করে ঘড়িটা দেখার পর সৌহার্দ্য খুব অবাক হলো, কারণ খানিক আগেই তো দিব্যি চলছিল ঘড়িটা। হঠাৎ আবার কি হলো? হঠাৎ কি একটা মনে হতে আতঙ্কের একটা হিম স্রোত সৌহার্দ্যর পিঠ বেয়ে নিচে নেমে গেল। সমরের চেহারাটা ছুটে বাইরে আসে সৌহার্দ্য। কেউ নেই বাইরে। কি এরই মধ্যে কোথায় চলে গেল সে? আপন মনে বলে ওঠে সৌহার্দ্য। সৌহার্দ্যর ফ্ল্যাটটা একতলায়। এখানকার সব ফ্ল্যাটই এমন। আর এমনটাও নয় যে সিঁড়ি দিয়ে ফ্ল্যাট থেকে নামতে হয় বা কিছু। সদর দরজাটা শটান খুলে সরু পিচ ঢালা গলি। গলির দুদিক থেকে সার দেওয়া ফ্ল্যাট। সৌহার্দ্যর ফ্ল্যাটটা সবচেয়ে পেছনের দিকে। তার ফ্ল্যাটের সামনে আরও কম করে 6টা ফ্ল্যাট আছে। তাই এত তাড়াতাড়ি ছেলেটার গলি পেরিয়ে অন্যদিকে যাওয়াও তো সম্ভব নয়। তবে তবে কোথায় গেল ছেলেটা? এই ছেলেটার চেহারাটা হুবহু তার স্বপ্নে দেখা চেহারাটার মতো। কাঁপা কাঁপা পায়ে সদর দরজা ঠেলে ভেতরে ঢোকে সৌহার্দ্য। চরম একটা উত্তেজনায় দরদর করে ঘামছে সে। জলে ডোবা থেকে কোনো রকমে বেঁচে ফেরা মানুষের মতো বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে। অবশ্য এটা চরম উত্তেজনা নাকি চরম ভয় তা সৌহার্দ্য জানে না। সৌহার্দ্য ঠিক বুঝে উঠতে পারে না যে তার সাথে এমনটা কেন হচ্ছে বারবার। ঘরে ঢুকতেই প্রথমে তার চোখ দেওয়ালে টাঙানো বন্ধ ঘড়িটার দিকে যায়। সৌহার্দ্য বন্ধ ঘড়িটা দেওয়াল থেকে খুলে নামিয়ে রাখে। কোথায় যেন একটা শুনেছিল যে বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই। তাড়াতাড়ি রান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিল। সারা সপ্তাহ কাজের চাপে আর সেরকম বিশ্রাম নেওয়া হয় না। দুপুরে খাওয়া দাওয়ার পর তাই একটু বিছানায় গড়িয়ে নেয় সে। বিকেলে আবাসনের বাইরে মুদিখানাটায় যায় ঘড়ির ব্যাটারি কেনার জন্য। ওখানে আবার অন্তিমার সাথে দেখা। সে চা পাতা কিনতে এসেছিল। দুজনে কথা বলতে বলতে আবাসনে ঢোকে। কথায় কথায় নিজেকে স্বাভাবিক করার জন্য অন্তিমাকে বলে, হঠাৎ ঘড়িটা বিগড়েছে, দেখি ব্যাটারিটা চেঞ্জ করে যদি কিছু হয়। অন্তিমা সায় দিয়ে বলে, ব্যাটারিগুলো আজকাল তেমন হয়েছে, মাস তিনেকের বেশি চলতে চায় না। আর তার উপর কি দাম। আমি কিন্তু কদিন আগেই নতুন ব্যাটারি লাগিয়েছিলাম, দুপুর পর্যন্ত ঠিকঠাকই চলছিল। সমর আসার পরেই দেখলাম ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আর সমরের চেহারাটা। অন্তিমা সৌহার্দ্যের কথা শুনতে শুনতে নিজের তালে চলছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে শূন্য স্বরে বলে, কি নাম বললেন? সমর। ছেলেটা তো ওই নামটাই বলেছিল। আমি আসছি সৌহার্দ্য, আবার পরে কথা হবে। অন্তিমার এই ব্যবহারে সৌহার্দ্য একটু অবাক হলেও মুখে শুধু বলে, আচ্ছা
আসুন, শুভরাত্রি। অন্তিমা প্রায় ছুটতে ছুটতে বাড়িতে ঢোকে। অন্তিমার মা মেয়েকে দেখেই বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হয়েছে। তিনি কাছে এসে সস্নেহে অন্তিমাকে জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো হঠাৎ? এরকম অস্থির অস্থির করছিস কেন? মা, মা, সেই নামটা আবার এসেছে ঘুরে ফিরে, আবার এসেছে। কেন এসেছে সে আবার? কেন এসেছে? কে ফিরে এসেছে? কার কথা বলছিস তুই? সমর। কথাটা বলেই সে ডুকরে কেঁদে ওঠে। যে অতীতটাকে সে প্রাণপণে ভুলতে চাইছে সেটা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলো? অন্তিমার চোখের সামনে ভেসে ওঠে 5 বছর আগের ঘটনা। তখন সে সবে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কলেজে ভর্তি হয়েছে। সময় গড়ানোর সাথে সাথে অন্তিমার কিছু বন্ধু হয়, আর তাদের মধ্যে সমর আর মৃন্ময় ছিল তার প্রিয় বন্ধু। বিশেষ করে সমর। মৃন্ময়ের বাবার আর্টি ক্রাফটের ব্যবসা ছিল। এই স্বাগতম আবাসনে তাদের একটা ফ্ল্যাট ছিল। সমর আর মৃন্ময় সেই ফ্ল্যাটেই থাকত। কলেজ শেষ হতেই অন্তিমার সাথে সমরের সম্পর্কটা আরও গাঢ় হয়ে উঠল। মৃন্ময় আর সমরের কথাতেই অন্তিমা তার মায়ের সাথে এই আবাসনে চলে এলো। অন্তিমার মা তখনও চাকরি করতেন, আর তার বাবা ভালো পেনশনও পেত। সব মিলিয়ে ভালোই চলত। আবাসনে আসার পর সমর আর অন্তিমার সম্পর্কটা নিয়ে অন্তিমার মায়েরও কোনো আপত্তি ছিল না, কারণ সমর ইতিমধ্যেই মৃন্ময়ের সাথে মিলে একটা ব্যবসা করছিল এবং তাতে বেশ ভালো আয়ও হচ্ছিল। অন্তিমার মা ভাবেন যে এবার অন্তিমা এবং সমরের 4 হাত এক করবার সময় এসেছে। সেই মতো বিয়ের তারিখটাও পাকা হয়ে যায়। সমর একা ছিল। কিছু বছর আগেই তার বাবা মায়ের মৃত্যু হয়, তাই এসব ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত অন্তিমার মাই নিতেন। কিন্তু বিয়ের পাকা কথা হওয়ার পর থেকেই সমরের ব্যবহারে অদ্ভুত রকম কিছু পরিবর্তন আসে। অন্তিমার কেমন একটা সন্দেহ হয়। এরপর হঠাৎ বিয়ের ঠিক আগের দিন অন্তিমার সমস্ত আশঙ্কাকে সত্যি করে সমর উধাও হয়ে যায়। অন্তিমা তার সাধ্যমতো চেষ্টা করে সমরকে খোঁজার। মৃন্ময়ও অনেক চেষ্টা করে, কিন্তু সমরের কোনো খোঁজ পাওয়া যায় না। কিছুদিন পর মৃন্ময়ও ফ্ল্যাটটা ছেড়ে দেয়। পরে অন্তিমা শুনেছিল যে মৃন্ময় নাকি তার বাবার সাথেই ব্যবসায় যোগ দিয়েছে। মৃন্ময় পরে আর অন্তিমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। অন্তিমা তখন সমরের দেওয়া শোকটাই ভুলতে পারেনি। তাই মৃন্ময়ের এহেন ব্যবহার সে গায়ে মাখেনি, কিন্তু সমস্যা শুরু হয় তার পর থেকে। মৃন্ময়দের ফ্ল্যাট, যেটাতে সমর আর মৃন্ময় থাকত, তার পাশাপাশি ফ্ল্যাট ওনাররা অভিযোগ করতে থাকেন যে প্রতিদিন রাত 3:30-টের সময় যেন কেউ কোনো বন্ধ জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় কেউ কেউ রাতে বাইরে বেরিয়ে আওয়াজটার উৎস খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউ কিছু খুঁজে পায় না। পরে আওয়াজটা অসহ্যকর হয়ে ওঠায় ওদিকের ফ্ল্যাটের লোকজনেরা ফ্ল্যাট ছেড়ে দেয়। এই আবাসনটায় সামনের দিকেই বেশিরভাগ লোক থাকে, পেছন দিকে তুলনামূলক কম লোক থাকে, তাই পেছন দিকে ভাড়াটাও কম। কিন্তু এই নতুন আওয়াজ উৎপাতের জন্য ওদিকে আর ভাড়াই পাওয়া যাচ্ছিল না, আর যারা ছিল তারাও উঠে গিয়েছিল। তবে অন্তিমারা এত বছরে কখনো কোনো আওয়াজ শুনতে পায়নি। আজ সেই ফ্ল্যাটটাতেই সৌহার্দ্য এসেছে। কি জানি সে কি কোনো আওয়াজ শুনতে পায়? পুরনো সব কথা ভাবতে ভাবতে অন্তিমার চোখের ওপর রাত কেটে যায়। সমরকে আজও সে ভুলতে পারেনি। ভালোবাসা থেকে তার সাথে বন্ধুত্বের সম্পর্কটাই ছিল অন্তিমার বেশি। সমরের মধ্যে একটা বিশ্বস্ত বন্ধুকে দেখতে পেয়েছিল বলেই তাকে বিয়ে করতে রাজি হয়েছিল অন্তিমা, কিন্তু সেও শেষ পর্যন্ত নিজের রং দেখিয়ে দিল। সকাল হতেই বাইরে পাখির কিচিরমিচিরের শব্দ শুনে অন্তিমা বিছানা ছেড়ে উঠে পড়ে। না, আজ আর কাজে যাবে না। মোবাইলটা তুলে ফোন করে হাসপাতালে, বিষয়টা জানিয়ে দেয় সে। এর মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। সৌহার্দ্যর কাজের চাপও বেড়েছে। প্রায় সকালে তাড়াতাড়ি বেরোতে হয় এবং রাতে ফিরতে দেরি হয় তার। সৌহার্দ্য ভাবে আগের মেসবাড়ি হলে এভাবে কাজ করতে গিয়ে তার অবস্থা কাহিল হতো। প্রমোশন থেকে সোজা ডিমোশনে পাঠিয়ে দিত কোম্পানি। কিন্তু এই 1 সপ্তাহে রোজ রাতে ওই ঠকঠকানি শব্দে ঘুমের দফা রফা হয়ে গেছে।
আজ রবিবার। মনে মনে সৌহার্দ্য ভাবে, আজ এই সমরের সাথে সোজাসুজি কথা বলতে হবে। রোজ রাতে ওভাবে যদি আওয়াজ করতে থাকে তাহলে তো মুশকিল। যেমন ভাবা তেমন কাজ। ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে সৌহার্দ্য সমরের ফ্ল্যাটে গেল, কিন্তু গিয়েই ফাঁপড়ে পড়ে গেল। ফ্ল্যাটের দরজায় একটা বড় তালা ঝুলছে। শুধু তাই নয়, দরজা এবং ফ্ল্যাটের বাইরে বড় বড় মাকড়সার জাল ঝুলছে। দরজার খাঁজে মোটা ধুলোর চাদর। দেখে মনেই হবে না যে এখানে কেউ থাকতে পারে। তাহলে কি সমর ভুল ফ্ল্যাট নম্বর দিল? মনে মনে ভাবে সৌহার্দ্য। কথাটা ভেবে সেখান থেকে চলে আসার মুখেই দেখে একজন মহিলা ঝাঁটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য বলে, আচ্ছা, এখানে কেউ থাকে না? সমর নামে কাউকে চেনো? মহিলাটি সেই কথার কোনো উত্তর না দিয়ে বলে, তুমি তো দেখছি এবারে নতুন, কবে আইলে? এই তো মাসখানেক হলো। তা তুমি বুঝি দুলারি মাসির সাথে কাজ করো? না না, এই শান্তি ওই ফাঁকিবাজ দুলারির সাথে কাজ করে না। শান্তি একাই কাজ করে। এই দেখো, এখানটায় কত নোংরা করে রেখেছে। দুলারি তো এদিকটায় আসেই না, রোজ আমারই পরিষ্কার করতে হয়। সৌহার্দ্য বোঝে এই মহিলাটির নাম শান্তি এবং সে সম্ভবত দুলারিকে পছন্দ করে না। সৌহার্দ্য আবার জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন কাজ করছো? কথাটা শুনতেই শান্তির চোখ মুখে বিষণ্ণতা ধরা পড়ে। কতদিন যে হই গেল, সে যে যেতে দিচ্ছে না। সৌহার্দ্য এই ধরনের কথা শুনে বেশ অবাক হয়। তাছাড়া শান্তির গলার স্বরটাও কেমন অদ্ভুত, কেমন যেন সারাহীন, গলায় যেন প্রাণ নেই। সৌহার্দ্যর ভারী অস্বস্তি হয়। সে ওখান থেকে হেঁটে খানিকটা এগিয়ে এসে আবার পেছনে ফিরে তাকাতেই চরম চমকে ওঠে। কোথায় গেল মাসিটা? বাতাসে মিশে গেল নাকি? কি বিড়বিড় করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? একটা চেনা স্বর কানে আসতেই সৌহার্দ্য মুখটা ফিরিয়ে দেখে অন্তিমা এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্যর মুখটা দেখে অন্তিমা বেশ আশঙ্কা নিয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ তো পুরো বসে গেছে। শরীর ঠিক আছে তো? শরীর এমনিতে ঠিক আছে, কিন্তু রাতে শব্দের জন্য একদম ঘুমোতে পারছি না। শব্দ? কিসের শব্দ? ওই যেমন কেউ যদি বন্ধ ঘর থেকে বেরোনোর জন্য দরজায় ধাক্কা দেয়, সেই রকম শব্দ। আগে তাও মাঝে মাঝে এই শব্দটা হতো, কিন্তু এখন তো প্রতিদিন হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি কাজ করব কিভাবে? তাই সমরবাবুর সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু ফ্ল্যাটের অবস্থা দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এখানে তো সত্যিই কেউ থাকে না। আর আর সমর নামেও এখানে কেউ থাকে না। সমরের নামটা নেওয়ার সময় অন্তিমার গলাটা যেন কেঁপে উঠল। সৌহার্দ্যর কি মনে হতে সে অন্তিমাকে বলে, আচ্ছা, আপনার কাছে কি সমরের কোনো ছবি আছে? অন্তিমার মোবাইলে সমরের সিঙ্গেল ফ্রেমের পুরনো একটা ছবি ছিল। সেই ছবিটা সৌহার্দ্যকে দেখাতেই সে প্রচণ্ড ভয়ে ছিটকে দুপা পেছনে চলে যায়। অন্তিমা প্রায় আঁতকে ওঠে। সে সৌহার্দ্যর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো? অমন চমকে উঠলেন কেন আপনি? সৌহার্দ্য তখন ভয়ে থরথর করে কাঁপছে। কোনো রকমে অন্তিমা সৌহার্দ্যকে নিয়ে নিজের ফ্ল্যাটে ঢোকে। সৌহার্দ্য তখন ভয়ে হাত পা নীল হয়ে গেছে। অন্তিমার মা সৌহার্দ্যর এই অবস্থা দেখে বলেন, যা তো মা, শিগগির একটু দুধ গরম করে নিয়ে আয়। গরম দুধটুকু খেয়ে সৌহার্দ্য একটু স্বাভাবিক হয়। অন্তিমার মা সৌহার্দ্যর মাথায় সস্নেহে হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, বল তো পুরোটা। সৌহার্দ্য এবার আর কিছু চেপে রাখে না। সেই মেসের ঘটনা থেকে শুরু করে একটু আগের ঘটা সমস্তটা বলে। সব শুনে অন্তিমা বলে, কি আশ্চর্যের কথা! এমন কাকতালীয় কথা তো আমি কখনো শুনিনি। আর সমর, সেটা তো ভীষণ অবাক করা ঘটনা। না, এভাবে তো চলতে পারে না। আমি ম্যানেজারকে গিয়ে বলে আসি। কি ভেবে অন্তিমা বলে, চলুন, আমিও যাচ্ছি। অফিসে গিয়ে জানা যায় ইন্দ্রনীল কোথাও গেছে, শুধু অভয় আছে। সৌহার্দ্য নিজের কথাটা বলতেই অভয় স্বভাব গম্ভীর স্বরে বলে, এখানে সমর নামে কেউ থাকে না। মজা হচ্ছে আমার সাথে? সমরবাবু নিজে এসে আমাকে বলে গেলেন যে তিনি কি যেন কাজ করেন, যে কারণে আওয়াজগুলো হয়। কিন্তু রোজ রাতে যদি ওরকম আওয়াজ হয় তবে তো মুশকিল। আমি এই খানিক আগেই তো তার ফ্ল্যাটে গিয়েছিলাম, কিন্তু তাকে পেলাম না।
আপনাকে বললাম তো সমর বলে এখানে কেউ থাকে না। কেন মিথ্যে বলছো অভয়দা? সমর নামে কি সত্যি কেউ থাকতো না? আপনি সিসিটিভি চেক করুন, সমর এসেছিল আমার সাথে কথা বলতে। অভয় অনিচ্ছাকৃতভাবে ফুটেজ চেক করে। ওই দিন দেখা যায় সৌহার্দ্য ফ্ল্যাট থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ঠিক তার পরের দৃশ্যটার সময় ক্যামেরা বন্ধ হয়ে যায়। সৌহার্দ্য প্রচণ্ড রেগে গিয়ে বলে, ইয়ার কি হচ্ছে এখানে? নষ্ট ক্যামেরা লাগানো হচ্ছে। অন্তিমা অবাক হয়ে যায়। সৌহার্দ্য যে অবিকল সমরের মতো কথা বলছে। সৌহার্দ্য হঠাৎ বলে, চলো অন্তি। অন্তিমা আরও অবাক হয়ে যায়। সমর যে তাকে এই নামেই ডাকত। সৌহার্দ্যর গলার স্বরটা একদম সমরের মতো শোনাচ্ছে। অন্তিমা ধীর স্বরে ডেকে ওঠে, সমর, সমর। সৌহার্দ্য এক ঝলক অন্তিমার দিকে তাকিয়েই সামান্য হেসে বলে, কিছু বলছেন? না, এ তো সৌহার্দ্যেরই গলার স্বর, সমরের তো নয়। তাহলে কি আমি ভুল শুনলাম? সমরের কথা ভাবার জন্যই হয়তো এমনটা হলো। মনে মনে অন্তিমা ভাবে সৌহার্দ্য তখনও তর্ক করে যাচ্ছে। আপনি ঠিক করে দেখুন, এই এই কিছুক্ষণ আগেও আমি সমরের ফ্ল্যাটের সামনে ছিলাম। বিশ্বাস না হয়তো ওই আবর্জনা কুড়ুনি শান্তিকে জিজ্ঞেস করুন। কি বলছেন কি? শান্তি থেকে আসবে? আজ 2 মাস হয়ে গেল সে আসে না। আপনি মশাই কি যে বলছেন? যান তো এখান থেকে, যান, পরে আসবেন। সৌহার্দ্য আর অন্তিমা বেরিয়ে আসে। সৌহার্দ্যর মনটাই খারাপ হয়ে যায়। ভালোর জন্যই মেস ছেড়ে এখানে এলো। এখানে হয়তো সব রকম আরাম এবং সুযোগ সুবিধে রয়েছে, কিন্তু রাতে যদি ঘুমোতেই না পারে তাহলে কাজে মনোনিবেশ করবে কি করে? অন্তিমা কি একটা ভেবে সৌহার্দ্যকে জিজ্ঞেস করে, আপনি শিওর যে সমর এসেছিল আপনার সাথে কথা বলতে? হ্যাঁ, এসেছিল, আর আমি শান্তির সাথেও কথা বলেছি। আমি জানি না যে এরা কেন আমার কথা বিশ্বাস করছে না। সমস্ত রহস্য ফ্ল্যাটটাকে ঘিরেই, আর আমার ও আপনার সব প্রশ্নের উত্তরও পাওয়া যাবে ওই ফ্ল্যাটে। চলুন ওখানেই যাওয়া যাক। কিন্তু কথাটা বলেই যেমাত্র অন্তিমা এগোতে যাবে ঠিক তখনই সে হাতে একটা টান অনুভব করে। সৌহার্দ্যর দিকে তাকিয়ে সে দেখে সৌহার্দ্য কাঁপা কাঁপা হাত উঠিয়ে আঙুল দেখিয়ে একদিকে নির্দেশ করছে। সন্ধে ঘনিয়ে হালকা অন্ধকার তখন হয়ে এসেছে। আবাসনের আলোটা তখনও জ্বালা হয়নি। সৌহার্দ্যর নির্দেশিত জায়গায় তাকিয়ে অন্তিমা কিছু দেখতে পায় না। জায়গাটাও তখন বেশ অন্ধকার। ঘাটটা ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই ঠিক তখন আবাসনের আলো জ্বলে উঠল, কিন্তু অন্তিমা সৌহার্দ্যকে কোথাও দেখতে পেল না। সোজা সামনের রাস্তাটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সেখানে কয়েকজন সান্ধ্যকালীন ভ্রমণ করছে। এত তাড়াতাড়ি কোথায় গেল ছেলেটা? সৌহার্দ্য, সৌহার্দ্য! চিৎকার করে ওঠে অন্তিমা। অন্তিমার চিৎকার শুনে কয়েকজন তার কাছে আসে। তাদের জিজ্ঞাসাবাদ শুনে অন্তিমা পুরো বিষয়টা বলে। সবাই তখন এদিক ওদিক খুঁজতে শুরু করে। হঠাৎ কেউ বলে ওঠে, এই তো এই হেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ, এইদিকেই গেছে। কিন্তু এরই মধ্যে এখানে কে আসলো? আর সৌহার্দ্য কিছু বলল না কেন? সেটা তো সৌহার্দ্যকে খুঁজে পাওয়ার পরেই জানা যাবে। চলুন আগে দাগটাকে অনুসরণ করি। অন্তিমা দেখে দাগটা সদ্য হয়েছে। খুব অবাক হয় সে। দাগটাকে অনুসরণ করে তারা সমরের ফ্ল্যাটের সামনে এলো। হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগটা সোজা সমর যে ফ্ল্যাটে থাকতো সেখানে ঢুকে গেছে। কিন্তু ঝুলকালি পড়া ফ্ল্যাটটা যে তালাবন্ধ, কেউ কিছু বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে একজন ম্যানেজারকে ফোন করে, ফ্ল্যাটের সামনে আসতে বলে এবং সংক্ষেপে ঘটনাটাও বলে রাখে। ম্যানেজার ইন্দ্রনীল সাহু কি মনে হতে লোকাল থানায় একটা ফোন করে, কারণ ফ্ল্যাটটা ব্যবসায়ী মৃন্ময়ের নামে আর তিনি এখানে থাকেন না। কিন্তু ঘটনা যা বোঝা যাচ্ছে তাতে ফ্ল্যাটটার ভেতর ঢুকতে হবে, তাই পুলিশের উপস্থিতি প্রয়োজন। সেই মতো ব্যবস্থা করে ইন্দ্রনীল সাব ইন্সপেক্টর অসীমবাবুকে নিয়ে এলেন। ফ্ল্যাটের তালা খুলে ভেতরে ঢুকতেই সবার নাকে একটা বোটকা গন্ধ আসে। আলো জ্বালিয়ে ভেতরে ঢুকতেই এক জায়গায় মেঝেতে সৌহার্দ্যকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। সবাই বেশ অবাক হয়ে যায় যে একটা তালাবন্ধ ঘরে সৌহার্দ্য এলো কি করে। আর সবচেয়ে বড় কথা, সন্ধ্যের ওই সময়টায় সবার চোখের সামনে দিয়ে জলজ্যান্ত ছেলেটা এইভাবে গায়েবী বা হয়ে গেল কি করে?
তাকে যে হিঁচড়ে এতটা নিয়ে আসা হয়েছে সেটাও বা দেখল না কেন কেউ? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাও নেই। অন্তিমা ছুটে গিয়ে সৌহার্দ্যর কাছে যায়। সৌহার্দ্য, সৌহার্দ্য, শুনছেন? অন্তিমা কাতর স্বরে বলে ওঠে। সাব ইন্সপেক্টর অসীম ফ্ল্যাটের চারিদিকটা ভালো করে দেখছিলেন। হঠাৎ মেজের একটা জায়গা থেকে প্রচণ্ড জোরে ঠক ঠক শব্দ হয়। ঘরে উপস্থিত সকলে হতচকিত হয়ে যায়। একটা হুলস্থুল পড়ে যায়। আবার সেই একই শব্দ ভেসে আসে। শব্দটা যেন গোটা ফ্ল্যাটে গুঞ্জরিত হতে থাকে। হঠাৎ অসীমবাবুর নজর মেঝেতে পড়ে। আওয়াজটা সেখান থেকেই আসছে। কি মনে হতে অসীমবাবু একটা শাবল জাতীয় জিনিস দিয়ে মেঝেটা খোদাই করতেই মেঝের ভেতর থেকে বেরিয়ে আসে একটা কঙ্কাল। ঘরের ভেতরে সবাই স্তব্ধ হয়ে যায় সেই মুহূর্তে। সাব ইন্সপেক্টর অসীম সঙ্গে সঙ্গে ফোন করে ফরেন্সিক ডিপার্টমেন্টকে ডাকেন আর সৌহার্দ্যকে হাসপাতালে পাঠানো হয়। কয়েকদিন পরের ঘটনা। সৌহার্দ্যর আজ হাসপাতাল থেকে ছুটি। অন্তিমা যে হাসপাতালটায় কাজ করে সেখানেই সে ভর্তি ছিল। সেদিন সন্ধ্যায় সে কী করে ওই বন্ধ ফ্ল্যাটে পৌঁছেছিল তার কোনো উত্তর এখনও পাওয়া যায়নি। তবে তার সেখানে পৌঁছানোর জন্য একটা ধামা চাপা দেওয়া হত্যাকাণ্ডের উন্মোচন ঘটে। সমরের হত্যাকাণ্ড। হ্যাঁ, কঙ্কালটা সমরের ছিল। সৌহার্দ্য সব কিছু যখন গোছাচ্ছিল তখন সেখানে সাব ইন্সপেক্টর অসীম আসেন। বলে ওঠেন, সব গোছানো হয়ে গেছে সৌহার্দ্য? আরে স্যার আসুন, এই তো ওই ওই কঙ্কালটা। বলবো? আগে বলো, তুমি সমরকে কিভাবে চেনো? আমি সমরকে চিনি না স্যার, শুধু একটা স্বপ্ন এবং একটা চেহারা। চেহারা? হ্যাঁ। এরপর সৌহার্দ্য অসীমবাবুর থেকে শোনে সমরের করুণ কাহিনী। কলেজ থেকে বেরিয়ে সমর এবং তার বন্ধু মৃন্ময় দুজনে মিলে ব্যবসা শুরু করে। মৃন্ময়ের বাবা ব্যবসায়ী হওয়ার দরুন তাদের স্টার্ট আপ শুরু করতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ধীরে ধীরে মৃন্ময়ের মনে লোভ জাগে। সমরের অজ্ঞাতে মৃন্ময় অসাধু সঙ্গে জড়িয়ে পড়ে। বেশি মুনাফার জন্য একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছিল মৃন্ময়। একদিন সমর সেটা টের পেয়ে মৃন্ময়ের কাজে বাধা দেয়, কিন্তু ততদিনে মৃন্ময় কালো জগতের ভেতর অনেকটাই তলিয়ে গেছে, তাই আর তার ফেরা সম্ভব ছিল না। এদিকে সমর দিন দিন মৃন্ময়ের গলার কাঁটা হয়ে উঠছিল, তাই শেষমেশ গলার কাঁটাটাকে উপড়ে নেওয়াই সিদ্ধান্ত নেয় মৃন্ময়। সেই ভেবে একদিন অতর্কিতে সমরের মাথার পেছনে আঘাত করে তার হত্যা করে মৃন্ময় এবং ওই ফ্ল্যাটের মেঝে খুঁড়ে সমরের লাশটা পুঁতে দেয়। সমরের মৃত্যুর এই বিশদ বিবরণটা ফরেন্সিক ডিপার্টমেন্টের দেওয়া। আমরা মৃন্ময়ের বিরুদ্ধেও অনেক প্রমাণ পেয়েছি, কিন্তু মৃন্ময় আপাতত ফেরার। তবে খুব শিগগিরই ধরা পড়বে। কিন্তু আমার একটা কথা ভেবে খুব অবাক লাগছে, তুমি সমরকে চেনো না, সমরের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তোমার জন্যই সমরের হত্যাকাণ্ডের পর্দা ফাঁস হলো। এ এক অদ্ভুত কাকতালীয় যোগ। সৌহার্দ্য এতক্ষণ গুম মেরে বসেছিল। অসীমের কথাটা শুনতেই একটা অদ্ভুত গমগমে স্বরে বলে ওঠে, সবটাই কিন্তু কাকতালীয় নয় অসীমবাবু। কথাটা বলে সৌহার্দ্য ভারী পায়ে হাসপাতালের ঘরটা ছেড়ে বেরিয়ে আসে। সৌহার্দ্যর গলার শটটা শুনে সাব ইন্সপেক্টর অসীমও প্রচণ্ড চমকে ওঠেন। মনে মনে তিনি বলেন, ওটা কার গলার শট ছিল? ফ্ল্যাটে ফিরেছে সৌহার্দ্য। এখন রাতের বেলাতেও আর কোনো আওয়াজ হয় না। সৌহার্দ্য নিশ্চিন্তে ঘুমোয়। অন্তিমার সাথে সম্পর্ক এখন বেশ সহজ। অন্তিমার কেন জানি শুধু মনে হয় সৌহার্দ্যের ব্যবহার একটু যেন সমরের মতো হয়ে উঠছে। আজকাল সৌহার্দ্যর মনে হয় সে মাঝরাতে যে আওয়াজটা হতো সেটা বন্ধ না হলেই ভালো ছিল। হঠাৎই সৌহার্দ্যর আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়। কাজের ফাঁকে আর্ট অ্যান্ড ক্রাফটের একটা কোর্সেও সে ভর্তি হয়। অন্তিমাকে বলে তাকে কোর্স শেষ করতে সাহায্য করতে। সময় আবার নিজের লয়ে বইতে থাকে। এর মধ্যে একদিন কাজ থেকে ফিরতে সৌহার্দ্যর বেশ রাত হয়। খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। ঠিক যখন মাঝরাত আবার সেই শব্দটা হয়। চট করে সৌহার্দ্যর চোখটা খুলে যায়। এবার কিন্তু তার ভয় করে না, বরং কেমন যেন স্বস্তি লাগে, যেন কতকাল অপেক্ষার অবসান হলো আজ। হালকা ডিম আলো এসে দেখতে পায় দেওয়াল ঘড়িতে বাজছে ঠিক রাত 3:30। আবার হয় শব্দটা।
সৌহার্দ্য বিছানা ছেড়ে মেঝেতে এসে বসে। হালকা নীলাভ আলোয় সৌহার্দ্যর মুখটা বড় রহস্যময় হয়ে ওঠে। আলতো আলতো করে সৌহার্দ্যর মুখে ফুটে ওঠে এক কোণে রহস্যময় হাসি। বিড়বিড়ি এসে বলে, সমর। শেষ হলো আজকের গল্প, লেখিকা তনিমা সাহার কলমে কাকতালীয়। আজকে গল্প পাঠে সায়ন্তন, অন্যান্য চরিত্রে প্রীতম, অস্মিতা, দিব্যেন্দু, দুর্বা, আর্য, সায়ন্তন, সৌম্যদীপ, সৌভিক, রৌনক, নীল, শঙ্খ, তৃষা এবং আমি ঋদ্ধি। এই গল্পের আবহ ও শব্দগ্রহণ করেছে রণচয়। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপঙ্কর দেবনাথ। ভিডিওগ্রাফি হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি এবং টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। বিশেষ সহযোগিতার জন্য আমরা হানাবাড়ির পক্ষ থেকে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা কিন্তু স্পটিফাইতে আমাদের হানাবাড়ি চ্যানেলটা ফলো করতে কিন্তু ভুলো না, কারণ সেইখানে কিছু বিশেষ বিশেষ গল্প আসবে যেটা শুধুমাত্র স্পটিফাই এক্সক্লুসিভ। এই স্পটিফাই এক্সক্লুসিভ গল্প প্লাস আরও কিছু এক্সক্লুসিভ গল্প আসতে চলেছে হানাবাড়ি মেম্বারদের জন্য। যদি তোমরা এখনও হানাবাড়ি মেম্বার না হয়ে থাকো তাহলে অবশ্যই হানাবাড়ি মেম্বার হয়ে নাও। অল্প কিছু সাম্মানিকের বিনিময়ে তোমরা হয়ে উঠতে পারো হানাবাড়ির মেম্বার, আর শুনতে পারবে কিছু এক্সক্লুসিভ গল্প শুধুমাত্র হানাবাড়ি মেম্বারদের জন্য। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।